শুভ সন্ধ্যা সকলকে। আজ আমাদের সাথে কে আছে? আজ আমাদের সাথে আছে দেবপ্রিয়া, নট দেবপ্রিয়া। আমি বারবার এই ভুলটাই করি, অনেকেই করে, বাট আজ আমাদের সাথে রয়েছে দেবপ্রিয়া, যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ওকে কম বেশি সবাই চেনে। শুধু চেনে না, দারুণভাবে চেনে, খুব পপুলার, বাট কোনো অহংকার নেই, অহংকার ভীষণ হাসি খুশি। আজ আমরা তার সাথেই আড্ডা মারবো। সঠিক সময় এসছে, এটার জন্য ওকে প্রথমেই থ্যাঙ্কস। যাই হোক, দেবপ্রিয়া, তোর নিজের ইন্ট্রোডাকশন দে। নমস্কার, আমি দেবপ্রিয়া ঘোষ। আমি একজন প্রফেশনাল মডেল ও অ্যাক্ট্রেস। কম বেশি সবাই আমাকে চেনে না, কিছু কিছু লোক আমাকে চেনে। জয়ন্তদা বেশি বললো। আর জয়ন্তদাকে থ্যাংক ইউ আমাকে কফি উইথ জেডিতে ডাকার জন্য। অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম, অনেকদিন ধরে দাদা বলছিল, ফাইনালি আজকেই সেই দিনটা। আর ক্যামেরার পেছনে রয়েছে হচ্ছে আমার মা আর আমার একটা আন্টি আমার সাথে এসছে। ওনারাও বসে আমাদের লাইভটা দেখছে, বসে এখন মানে ডাইরেক্টলি লাইভই দেখছে। অ্যান্ড থ্যাংকস টু জয়ন্তদা আমাকে ডাকার জন্য, আমি খুব খুশি। থ্যাংক ইউ। তুই কতদিন ইন্ডাস্ট্রিতে আছিস, কোন কোন জনারে কাজ করিস, সেটা একটুখানি যদি বলিস। আমি 2019 থেকে কাজ করছি ইন্ডাস্ট্রিতে। 2019টা স্টার্টিংটা খুব ভালো ছিল। আর আমি প্রথমের দিকে কাজ করতাম হচ্ছে নর্মাল ফ্যাশন, ওয়েস্টার্ন, যেগুলো ব্রাইডাল হতো সেগুলো আমি করতাম। ব্রাইডাল শ্যুট তেমন একটা আমি পাইনি প্রথম, সত্যি কথা বলতে গেলে। তবে ইচ্ছা ছিল করার, 5-6খানা করেছি। অ্যান্ড টাইম আস্তে আস্তে যেতে যেতে 2022-23-এ আমি আস্তে আস্তে বিকিনিতে ঢুকি, কারণ ইন্ডাস্ট্রিতে তেমন একটা ওই সময় কাজ ছিল না। বেঁচে থাকার জন্য বিকিনিতেও আসতে হলো। তো এখন আমি বিকিনি শুটসও করি, কালী ঠাকুরের শুটসও করি, আমি সব রকমের শুটসই করি। তো দ্যাটস ইট। তো এই যে বিকিনির ব্যাপারটা তুই আলাদা করে বললি, আলাদা করে বলার কারণটা কি ছিল? এটা তো একটা ক্যাটাগরি, আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা ক্যাটাগরি, এটা তো একটা শুটসের একটা ক্যাটাগরি। হ্যাঁ, বাট ভাই, যাকে যেটা মানায়, তোকে যেটা মানায় সেটা সবাইকে মানায় না। স্টার্টিং এ যেহেতু করিনি, না স্টার্টিং এ যেহেতু আমি বিকিনিটা করিনি, তো তাই জন্য লোকজন আমার উপরে মানে ব্যাপারটা একটা ছিল যে একে দিয়ে বিকিনিটা করাবো। তো আমি যেহেতু 2-3 বছর অনেকটা দেরি করে বিকিনিটা করেছি, তো লোকে একটা ওই সময় এই বিকিনিটা কি করে ও করে ফেললো, ও তো বিকিনি করার মতো মেয়ে না, ও তো বিকিনি করতো না। আসলে তখন ফার্স্টের দিকে বিকিনিটা করার দরকার পড়েনি আমার, কিন্তু আস্তে আস্তে একটা হয়ে গেল। আমি ফ্যাশনটাও দেখিয়ে দিলাম, ওটাও দেখিয়ে দিলাম, তো আমি আমার বোল্ডনেসটাকেও দেখালাম যে আই ক্যান বি বোল্ড। তো দ্যাটস ইট। তো এটা বেসিক্যালি একদম ঠিক বলে জয়ন্তদা, এটা একটা পার্ট। মডেলিং এর মধ্যে প্রত্যেক কটা এগোতে এগোতে একটা পার্ট থাকে, তো ওটাও একটা পার্ট। প্রত্যেককে মডেলকেই এই জিনিসটাকে মানে পেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। আগে কেউ পড়ে, দ্যাটস ইট। মডেলিং ইন্ডাস্ট্রিতে তোর যাত্রা কিভাবে শুরু হয়েছিল সেটা বল। মডেলিং ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয়েছিলটা খুব ভয়ানক, বলতে গেলে হাসি পাচ্ছে এখন আমার। কেউ জানে না, আমি আজকে লাইভে ফার্স্ট বলছি। 2018-তে যখন আমি আশুতোষ কলেজ থেকে পাস আউট করি, একটি দাদা ছিল যে আমার ছবি তোলার জন্য আমাকে খুব পিছনে পড়েছিল, বলছিল আমার কটা ছবি তুলবে। তা আমি তখন প্রচন্ড ভয় পেতাম। দেবপ্রিয়া, সবাই আমাদের পেছনে পড়ে থাকে কেন বলতো? আমরা অ্যাকচুয়ালি ভীষণ ট্যালেন্টেড, আর কি কিছু করার নেই। একটু যারা ভালো হয়, এক কথায় যদি বলিস, আমাদের পেছনগুলো খুব সুন্দর, সেই জন্যই আমাদের পেছনে সবাই পড়ে থাকে। পেছনে বলুক, এখন আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা, উল্টো দিকে কিন্তু আমাদের মায়েরা রয়েছে, প্লিজ কিছু মনে করবেন না, এটা কিন্তু একটা মজার পার্ট, জোকে পার্ট। না না, এরকমই। তারপর আস্তে আস্তে দাদাটার সাথে আমি একটা শুট করলাম। করার পরে আমার ছবিগুলো ফেসবুকে এখনো রয়েছে। অভিক সেন বলে ওনার নাম ছিল। আচ্ছা। উনি আমার কতগুলো ছবি এমনি ওনার ছাদে তোলেন, আর আমিও সে কটা ছবি তুলি। তোলার পর ফেসবুকে দেওয়ার পরে আমি দেখলাম যে ফেসবুকে বিভৎস রিচ, মানে ওই সময় 2000 লাইক পড়েছিল 2018-তে দাঁড়িয়ে। তো আমি ভাবলাম এটা কি জিনিস, একটু মজা করি, মানে এটা দেখি কলেজটা শেষ হয়ে গেছে, একটু মজা করি। তারপর আস্তে আস্তে আমি 1-2টো এমনি শুট করতাম, মানে স্ট্রিটে গিয়ে শুট করতাম। ওখান থেকেই মডেলিং করাটা আস্তে আস্তে স্টার্ট। দেন ওখান থেকে প্রথম একটা ওয়ার্কশপ পেলাম প্রান্ত দে বলে। উনি আমাকে ফার্স্ট টাইম মানে একটা স্টুডিওতে ডাকলেন 1/2। ওখানে একটা ওয়ার্কশপ করলাম, 1,500 টাকা পেলাম। তারপর আমার মনে হলো যে না, এটা তো একটা ভালো জিনিস, 1,500 টাকা 2-3 ঘন্টাতে একটা লুক করে পেয়ে যাচ্ছি, আমি এটা কিছু করতে পারি, এটা নিয়ে ভাবতে পারি।
তো তারপর আস্তে আস্তে এরকম ভাবেই ব্যাপারটাতে আসা। আমার কোনো প্ল্যানিংস ছিল না যে মডেল হব বা এরকম কিছু, আমি সবসময় ডান্সার হতেই চেয়েছিলাম। এটা এখানে হয়তো লেখা, আমি ঠিক জানি না। তুই ডান্সার হোস বা মডেল হোস, তুই যেখানেই যাবি সেখানে তোর আধিপত্য বিস্তার করবি, এটাই হচ্ছে সাবজেক্ট। কারণ তোর নামের সাথে দেব কানেক্টেড, তোর নামের সাথে দেব কানেক্টেড। জানি না আপনারা দেখেছেন কিনা, উৎসব বলে একটা সিনেমা হয়েছিল, রেখা, শেখর সুমন, আমাদের পুরনো সিনেমা। সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষকে আমি ওই সিনেমাটা দেখতে অনুরোধ করবো, ইউটিউবে আছে, উৎসব, UTSAAV, উৎসব। ওই সিনেমাটা দেখবি। কেন তুই এই ইন্ডাস্ট্রিতে তোর দাঁত পড়ে যাবে, থুড়ি হয়ে যাবি, তখনও তুই এই ইন্ডাস্ট্রিতে কাজ করবি। তুই এই ইন্ডাস্ট্রির জন্যই জন্মেছিস। ধন্যবাদ ধন্যবাদ মিলিয়ে ধন্যবাদ, নিস আমার কথা। আশীর্বাদ দাও জয়ন্ত দা আমাকে বেশি বেশি করে, আপনারাও। এটা তুই মিলিয়ে নিস, এটা তুই মিলিয়ে নিস। এই যে নামের ক্যালকুলেশনটা, আমি কারোর সঙ্গে যখন আমি তার সঙ্গে আড্ডায় বসি, তোকে আমি বহুদিন ধরে চিনি এবং আমি তোকে নিজে থেকে অ্যাপ্রোচ করেছি লাইভের জন্য, মনে আছে? তো আমি সেই মানুষদেরকেই লাইভে নিজে থেকে অ্যাপ্রোচ করি যাদেরকে মনে হয় যে এর পাশে বসতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। এটা একটু বেশি বলে Yes, ফেললো no. কিন্তু। দেখ, তুই একটা শিল্পী, তোর আমি কাজ দেখেছি। বাই ডিফল্ট আজকে তোকে আমি তোর একটা জিনিস দেখাতে পারলাম না, যেটা আমি আজকে তোকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছে ছিল। যখন আমার জলসাঘরে আমার লাইভ চলতো, তখন তোর জলসাঘরে তোর ছবি ছিল টোটাল 6টা। আমি যে রুমটায় বসতাম সেই রুমটায় তোর 6টা ছবি ছিল। এক্সিবিশনের ছবি তো আমাকে সবাই গিফট করে দিয়েছিল। আমাদের বাড়িতে যেহেতু সামনে দুর্গাপুজো, তার জন্য আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছে, তার জন্য সমস্ত ছবি দেওয়াল থেকে খুলে রাখা হয়েছে। আজকে সেগুলোকে এক জায়গায় করে আমার ইচ্ছে ছিল এই দেওয়ালটাতে তোর একটা ছবির ফ্রেম তৈরি করব। সেটা করতে পারিনি, তার জন্য ভেরি সরি। অবশ্যই একদিন তোর সাথে আবার আড্ডা মারবো, অন্যরকম ক্যাজুয়াল আড্ডা। সেদিনকে তোর ছবি পেছনে থাকবে, সেদিন তোর ছবি আমাদের সাথে থাকবে। তো যাই হোক, এই ইন্ডাস্ট্রি, এই প্রফেশনের জন্যই তুই জন্মেছিস। তুই যেটা করবি, যেমন করবি, তোর সবটাই এই ইন্ডাস্ট্রি রিলেটেড এবং তোর নাম ডাকো সেই উচ্চতায় উঠবে। মিলিয়ে নিস। থ্যাংক ইউ। মোয়া সোনালী নাথ লিখেছে খড়গপুর থেকে, খড়গপুরের সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সোনালী নাথ, সে লিখেছে গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং সোনালী। সোনালী হাসির ছাপ দিয়েছে। ও আচ্ছা, ওই পেছনের কথা বলেছি ওই জন্য। সোনালী লিখেছে নিজের ট্যালেন্টে ওপরে উঠলে পেছনে টানার জন্য লোক থাকবেই। যখনই ভেবে নিতে হবে আমরা রাস্তা একদম ঠিক আছে। ইয়েস, যখনই আমরা ভালো কাজ করব, যখনই আমরা এগোবো, তখনই আমাদের পেছন থেকে আমাদেরকে টানবে, আমাদেরকে নিয়ে মানুষ আলোচনা করবে, আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করবে। দ্যাটস দ্য পয়েন্ট। हम लोग कुछ कर रहा है। करने दो, बोलने दो, मुझे कोई फर्क नहीं पड़ता है। এই তোমার সাথে লাইভে এসেছি, কত কথা হবে, বলুক, কি যায় আসে? আই ডোন্ট কেয়ার ম্যান, কিছু যায় আসে? যারা যে জায়গা অবধি পৌঁছতে পারে না, যেমন যখন পালসার গাড়িটা বেরোয় না, তখন যারা হিরো হন্ডা স্প্লেন্ডার চালাতো তারা বলতো পালসার কিনিস না ভাই, পালসার কিনলে পালসারে চাপলে একটা জিনিস ফেটে যাবে। পালসারের সিট ট্যাঙ্কিটা এরকম উঁচু বলে ওকে, কেউ বলতো যে পালসারে বসলে একটা জিনিস ফেটে যাবে, পালসার কিনিস না। কিন্তু মার্কেটে 80% গাড়ি পালসার। যারা কিনতে পারে না তারা সমালোচনা করে, ঠিক তো চলেই। আর আমাদের নিয়ে সমালোচনা করবেন, আমরা সমালোচনা করার জন্যই জন্মেছি। বেশি করে করো প্লিজ, ফলোয়ার্স কমে যাচ্ছে আমাদের দুজনেরই। আমরা যদি কীর্তন করি তাহলেও লোকে বলবে ভাই দেখো একটা বিকিনি আর্টিস্ট দেখো কীর্তন করছে। হ্যাঁ, আমি বিকিনি পরেছি বলে বিশাল বড় ভুল করে ফেলেছি বাবা। দেবপ্রিয়া বিকিনি পরে ফেলেছে, বেশ করেছি। এবার একটা কাজ করবি, বিকিনি পরে কীর্তন করবি। না না, লোকে এসে আবার আমাকে কেন মারবে। কেন? ঠাকুর কোথায় বলেছে? ঠাকুর বলেছেন আমার নাম তুমি সব সময় করতে পারো। ঠিক কথা, একদম ঠিক কথা। আমার নাম তুমি সব সময় করতে পারো, একদম ঠিক ঠিক। তাই তো? অ্যাকচুয়ালি লোকে দেখতে পায় না, বলো, লোককে দেখালে লোকে ওটা নিয়ে মানে কিছু একটা চায় আর কি, টপিক একটু আলোচনা করি। টপিক চাই, লোকের টপিক চাই।
শালিনী কর্মকার লিখেছে গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং শালিনী। শালিনী এখন অনেক দূরে শুট করতে গেছে। Okay. Hi, শালিনী। শালিনী একজন মডেল, আমার পাশেই থাকে। ওকে। ও অলরেডি লাইভ করে গেছে এবং আমার ভীষণ প্রিয়, এবং ও প্রচন্ড ফ্লেক্সিবল, বাহ। প্রচন্ড ফ্লেক্সিবল, জাস্ট লাইক ইউ। আমি তোর কাজ, তোর কাজের সময় আমি কোনো শুটে তোর সামনে হয়তো যেতে পারিনি, বাট যারা তোকে নিয়ে কাজ করে তাদের থেকে আমি যে রিভিউ নিয়েছি, আমার কাছে তো রিভিউটা আসে খুব। তোর মার্কেটে কিন্তু হেভি নাম ডাক, যাই বলিস তাই বলিস, অনেক শুট শুট করতে গেলে পুরো মাতিয়ে দেয়। হ্যাঁ, আমি একদম সিরিয়াস থাকতে পারি না, আমার প্রবলেম এটা। মানে শুধু ক্যামেরাটা যদি বেরোয়, এখন যেহেতু মানে এখানে রেখেছে ক্যামেরা, তো সামনে কেউ নেই, বাট যন্ত্রে যখন ছবি তুলতে চলে আসে আমি এখন সিরিয়াস হয়ে যাব, একদম সিরিয়াস। নাহলে আমি খুবই দাঁত বের করি, হাহা হি করি। হয়তো মডেল আমাকে লোকে ভাবে না, তখন ভাবে যে বাবা এত দাঁত বের করে। দেখ, এই গম্ভীরতার যুগে যখন কেউ হাসতে পারে না, তার মধ্যে এমন কিছু তো আছে যে হাসতে পারে। হাসাটা খুব কঠিন, হাসা খুব কঠিন। মানুষকে আনন্দ দেয়া, মানুষকে হাসানো, এটা কিন্তু খুব কঠিন কাজ। তুমি ভালো করো, কিন্তু আমাদের শিল্পীদের ভেতরে কি চলছে আমরা জানি না, কিন্তু মানুষের সামনে আমাদের এমন ব্রাইট থাকতে হবে আমাদের, যে আমাদের ব্রাইটনেস দেখে উল্টো দিকের মানুষ ব্রাইট হবে। হ্যাঁ, এটা তো খুব দরকার, এটাই দরকার। আমি জানি তুই 5 বছর ইন্ডাস্ট্রিতে আছিস, তোর কথা অনুযায়ী হয়তো একটু বেশি হবে। এই যে 5 বছরের তোর এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় শিক্ষা কি পেয়েছিস, আর স্মরণীয় মুহূর্ত? বড় শিক্ষা বলতে ভালো না খারাপ? আগে ভালোটা বল, কারণ আমি তো পজিটিভটাকে রিপ্রেজেন্ট করি। আগে পজিটিভটা বল, নেগেটিভটা খানিকক্ষণ পরে বলিস। ওকে, পজিটিভ বলতে কাজের ক্ষেত্রে যখন শুরু করেছিলাম কাজটা, আমি সত্যিই বুঝতে পারিনি যে এতদিন টিকে যাব বা থাকবো। এটাই বলবো যে আস্তে আস্তে করেই এগোনোটা যায়। মানে যদি কেউ ভাবে যে এক লাফে আমি ওপরে উঠে যাব, তাহলে তাকে মাথায় রাখতে হবে যে ওই সিঁড়িটা দিয়ে যে ওপরে উঠেছো, ওপর থেকে যদি নিচে পড়ো তাহলে কিন্তু কেউ ধরতে পারবে না। তো আমি ফার্স্ট থেকেই জানতাম এটা, যে আমি যদি এই জিনিসটা করি, লাফ মেরে ওপরে ওঠার চেষ্টা করি, তাহলে ওপর থেকে আমি নিচেই পড়ে যাব। তো আমি আস্তে আস্তে করেই ওপরে উঠেছি, আস্তে আস্তে একটা ফটোগ্রাফার থেকে আরেকটা ফটোগ্রাফার, আরেকটার থেকে আরেকটা, এরকম করতে করতে মেবি আমার টাইম লেগেছে অনেক। আমার থেকে যারা পুরনো মডেল, তারা আমার থেকে বেশি ফলোয়ার্স, বেশি টাকা কামায় বা বেশি শুটস করে, আমি হয়তো তাদের থেকে কম কামাই। বাট আমি এইটুকুনি বলতে পারি যে আমি এখনো 6 বছরেতে মার্কেটে ওই যে আমি দেবপ্রিয়া বলে টিকে রয়েছি। এই কারণটা হচ্ছে এটাই যে আমি প্রত্যেক কটা শুটকেই আমি একদম বেস্ট হিসেবে চেষ্টা করি করার। জয়ন্তদার বাড়িতে এসেছি, এটাও আমার কাছে বেস্টই করার আছে, যে ভালো করে লাইফটা করব, মস্তি করবো, তারপর বাড়ি যাব। তো এটাই, প্রত্যেকটা ফটোগ্রাফারের সাথেই আমার ভালো শুটস হয়েছে। আর স্মরণীয় বলতে গেলে একটার থেকে আরেকটা আমি শিখেছি, আপগ্রেড হয়েছি। আমি প্রত্যেকের কাছেই মানে কুর্নিশ জানাই যারা আমার সাথে কাজ করেছে, ওদের ছাড়া আমি কোনোদিনই মডেল হতে পারতাম না। একদম। সোনালি লিখেছে একদমই, যাই হয়ে যাক মুখে অল টাইম হাসি থাকবেই। ইয়েস, আমাদেরকে হাসি প্রচন্ডভাবে মেনটেন করতে হবে। শালিনী লিখেছে হ্যালো সবাইকে, আমি এখন কি ডুয়েল ফরেস্টে শুট করছিলাম, জাস্ট প্যাক আপ করে বসে পড়েছি লাইভ দেখতে। থ্যাংক ইউ শালিনী, যে তুই অত দূর থেকে আমাদের লাইভ দেখছিস। রুমকি বক্সি লিখেছে গুড ইভিনিং দাদা। রুমকি গুড ইভিনিং। যাই হোক, দেখ একটা কথা বলি, সাবজেক্ট হলো এটা যে আমাদেরকে উঠতে হলে, এগোতে হলে, একটা বাচ্চা বর্ণ পরিচয় দিয়ে শুরু করে, গ্র্যাজুয়েশন করার পরে তারপরে সে রোজগারের পথে পা বাড়ায়। তার মানে রোজগার করতে তার কত বছর চলে গেল? 25টা বছর, তবে গিয়ে সঠিকভাবে রোজগার করতে পারবে। আমাদেরও তাই, আমরা যত অভিজ্ঞতা সঞ্চয় করব তত আমাদের পথটা স্মুথ হবে। এবং ভবিষ্যতে আমরা, তুই প্রথম শ্যুটের থেকে তুই এখনকার শ্যুট করতে গেলে ফটোগ্রাফারের স্ন্যাপ নষ্ট হয় না। আমাকে কোনো একদিন ফটোগ্রাফার বলেছে, দাদা ওর প্লাস পয়েন্ট কি জানো, যে ও যেটাই করে, যেটাই দেয়, ওর আমাদের ক্লিক নষ্ট হয় না। ফটোগ্রাফার গুলো কারা গো? আমার খুব জানতে ইচ্ছা করে, খুব এত ভালো কথা মনে হয় বলেছে। মানে বলছি না, জানি না, আমাকে কেউ খারাপ বলে না, এটা হতে পারে, কারণ আমি তো খারাপটা কারণ নিই না।
কারণ আমার যেটুকু দরকার আমি সেটুকুই নিই, আমার ভালোটাই দরকার। এবং সত্যি বলছি, আমি যাদের যাদের সঙ্গে তোকে নিয়ে আলোচনা করেছি, তোর প্রোফাইল থেকে যাদের যাদের ফটোগ্রাফারকে দেখেছি তাদের সাথে সঙ্গে আলোচনা করেছি, এবং একজন খানিকক্ষণ আগে ফোন করলো, তুই এসছিস কিনা? আমি বললাম হ্যাঁ এসে গেছে, লাইভটা দেখো, 9:30টার সময় কথা হবে। সে তোর সঙ্গে একটা কাজ করার খুব ইচ্ছা। তুই তাকে কখনো কোনো একটা মুহূর্তে হয়তো রিফিউজ করেছিস? বল না তুমি। আমি এরকম অনেককেই রিফিউজ করি, আবার একটু বলতে হবে ওরকম রিফিউজ সব মানায় আমাদের, সব আমাদের রিফিউজ মানায়, বল এরকম বলো না প্লিজ। এই না কাজ টাজ নেই গো, বলো কি কাজ করতে চাও, আমি নিশ্চয়ই করব। কাজ আছে, সঠিক কাজ নেই সেটা বল। হ্যাঁ এক্স্যাক্টলি, কাজ প্রচুর ভালো আছে কাজ আমাদের কাছে। একটু। সবাই চায় ভালো কাজ করতে, যেহেতু ও একটা গ্রেড মেনটেন করে, যেটা গ্রেড মেনটেন করি সেটা আমি দেখেছি। গ্রেডটা যেহেতু তুই মেনটেন করিস, সেহেতু তুই তোর গ্রেডটাকে বিলো করতে চাস না। তা না হলে তোর কাছে কাজের অভাব নেই। তুই যদি ভাবিস তুই দিনে 2টো করে শিফটে কাজ করতে পারবি, কিন্তু তুই যে কাজটা করিস সেই কাজটা আমরা হয়তো সেটাকে, যারা অজানা মানুষ তারা ওটাকে বিকিনি ভাবে, এইভাবে ওইভাবে, কিন্তু তুই যখন ক্যামেরার সামনে কাজ করিস তুই তোর বেস্ট দিস, এবং ওটা আমাদের কাছে রোল, ওটা আমাদের কাছে কাজ। কিন্তু আমরা ক্যামেরার পেছনে কিন্তু নর্মাল একটা বাড়ির একটা মায়ের বাধ্য মেয়ে। হ্যাঁ লক্ষ্মী মায়ের মেয়ে। বাধ্যই মেয়ে আমি। মা বসে আছে, মা যতই বলে বাধ্য না, কিন্তু মায়ের বাধ্য মেয়ে আমি। এখনো অব্দি মায়ের কথা শুনি আমি। মাকে মাঝে মাঝে বকে দিই, এখন একটু বড় হয়েছি যেহেতু, কিন্তু আমার মাকে প্রচন্ড ভয় পায়। কালকে রাত্রিবেলায় বলছিল জুতো দিয়ে মারবে আমাকে, আমি কিচ্ছু ভয়তে বলিনি, খাবার খাচ্ছিলাম না, আজে বাজে বলে দিল, বসে বসে এখন হাসছে। কিন্তু মায়ের বাধ্য মেয়ে, ঠিক বলেছে জয়ন্তদা, একটু একটু চিনে গেছে কিন্তু। বাবা মারাও চায় যে আমার সন্তান আমাকে শাসন করুক, আমায় যেমন একজনই শাসন করতে পারে, আমার মেয়ে। আমাকেও তাই, আমি একজনের শাসন মানি, সেটা আমার মেয়ে। জয়স্মিতা কি বড় আরো ছোট? না না, জয়স্মিতা ছোট। ইমা। জয়স্মিতা 23, দেবজয় 28। ইমা, উল্টো লাগে। ওর ম্যাচুরিটি লেভেল, আমার মেয়ের বাবারা ম্যাচুরিটি লেভেল। মানে মেয়েরা বাবাদের সাথে সবসময় বেশি ক্লোজ, আমি বুঝি সেটা। লাকি জয়স্মিতা। ইয়েস, মানে আমি লাকি না যে জয়স্মিতাও লাকি। জয়স্মিতা আমার মেয়ে, এটা আমি লাকি। জয়স্মিতাও লাকি। মানে পুরো আমার কার্বন কপিও, মানুষকে সাহায্য করা, মানে শেষ বিন্দু অবধি মানুষের পাশে থাকা। কিন্তু ওর সাথে আমার একটা মিলই নেই খালি, সেটা হলো আমি একদম প্রফেশনাল নই, আর ও না হচ্ছে বি প্রফেশনাল, আমি খুব প্রফেশনাল। এই একদম। আমার মেয়েও তাই বলছে, পাপা Professional. আমি একটা স্টেপ ফেলবো, আমি প্রফেশনাল ভাবে একটা স্টেপ ফেলবো, সে স্টেপের তোমাকে পয়সা দিতে হবে, দাম দিতে হবে, তাহলে আমি তোমার সাথে কাজ করবো না। আমিও সহমত জয়স্মিতার সাথে, আমিও একটু ওরকমই টাইপের। এসবিএফ এর সাথে কথা চলছে, এসবিএফ এর প্রোগ্রামে গেছে, ওকে মুম্বাই থেকে এসবিএফ নিয়ে এসছে, পার্টিতে গেছে, তারপরের দিন আমরা মুভি দেখতে যাচ্ছি। এই যে কি নাম যেন, সেকেন্ড পার্টটা বেরোলো, অ্যাকশনের সিনেমাটা, আলফা। না না 3 ঘন্টার একটা সিনেমা, একটা ফার্স্ট পার্ট বেরোলো, একটা সেকেন্ড পার্ট বেরোলো না, ওইটা ধুরন্ধর। ধুরন্ধর। হ্যাঁ দেখেছিলাম, রাত্রিবেলা গেছি। রাত্রিবেলা সেকেন্ড পার্ট যাচ্ছি, ও গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল, আমি ওর মেয়ে দেখেছি। ফোন করলো, ফোন করে বললো আপনারা তো বলেছিলেন 2টো রিলস 3টে রিলস দিয়েছেন, আমার কিন্তু পেমেন্টটা পাঠিয়ে দেবেন। দেখলাম 30 সেকেন্ডের মধ্যে পেমেন্ট চলে এলো, পেমেন্ট দিয়ে দিল। হ্যাঁ বাবা, আমি তোমার মতন এখানে চ্যারিটি করতে আসিনি। ঠিক 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 ঠিক, আমিও ওরকমই, আমিও পারবো না চ্যারিটি করতে। আমি বললাম আমি চ্যারিটি করাটাই আমার কাজ, আমি চ্যারিটি করি বলেই অনেক লোক করে খেতে পারে, এটাও কিন্তু ঘটনা। বয়সটা দেখো 23, এখন 23 বছরে কেন আমরা চ্যারিটি করতে যাবো? কখনো না, একদমই না, কখনো না। মানে এই কথাটা আমি কেন বললাম, আমাকে কেউ একজন বলেছিল, দাদা তুমি চ্যারিটি করো, আমরা চ্যারিটি করতে এখানে আসিনি, বিজনেস করতে এসেছি। তো আমি তাকে এই কথাটা বলেছিলাম, আমি চ্যারিটি করছি বলেই আজ তোরা বিজনেসটা করতে পারছিস। আমি যদি বসন্ত উৎসবের মতন চ্যারিটেবল প্রোগ্রাম না করতাম, তাহলে ইন্ডাস্ট্রিতে এতগুলো মানুষের সাথে কানেক্টেড হতে পারতো না। হ্যাঁ এটা ঠিক। তাই তো, আমিও অনেকের সাথে, তো আমরা অনেকেই ওই প্রোগ্রামটার সাথে অনেকেই কানেক্টেড, অনেকের সাথে কানেক্টেড হয়েছি। অনেকেই না, আমরা সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড। সবাই কিরম ভাবে, ধর তুই বসন্ত উৎসবে যাসনি, বসন্ত উৎসবে যাসনি, বসন্ত উৎসবের একটা ফটোগ্রাফার দেখি, একটা ফটোগ্রাফার একজনের ছবি তুলেছে, তার সঙ্গে তুই কমন ফ্রেন্ডে আছিস, তোর তাকে ভালো লেগে গেল, তার তোকে ভালো লেগে গেল, জাস্ট লাইক দ্যাট। কোনো না কোনো ভাবে সবকিছুর সাথে সবকিছু কানেক্টেড, তাই তো। আমাদের কৌস্তব বন্দ্যোপাধ্যায় লিখেছেন,
ওরে বাস, গুড ইভিনিং ম্যাডাম, ভালো আছেন তো? না ভালো নেই, তোমার সঙ্গে দেখা হচ্ছে না। কেবি 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 মেসেজ কমেন্ট করেছে, মিস ইউ। আজ যদি কৌস্তব আমাদের সাথে থাকতো তাহলে কৌস্তব আমাদের একটুখানি সেলফি তুলে দিত। তুমি থাকলে কৌস্তবদা আমাকে লাইভে কেউ দেখতো না, এটাই হচ্ছে প্রবলেম। হ্যান্ডসাম আং দুটো বসতো, তুমি আর কৌস্তবদা বসতো, আমাকে কি কেউ দেখতো বলো? কৌস্তব স্যার আমাদের এখানে আসার জন্য রেডি না, উনি আমাদেরকে সময় দেন না। আচ্ছা, আমি অনেকবার বলেছি। নিশ্চয়ই ঠিক আছে। কোনোদিন নিশ্চয়ই আসবে। আমি অপেক্ষা করে থাকি, বড় মানুষরা কখনো তো আমাকে সুযোগ দেবে বসার। শালিনী লিখেছে ডুয়েল ফরেস্ট দাদা দুর্গাপুরে আমি গেছি, ওইখান থেকে আমি 40 বার যাতায়াত করেছি। আমাদের ইন্সপিরেশন আমাদের জেডিদা সব সময় সবাইকে এনকারেজ করে বলে আমরা অল টাইম যে কাজ করি ফুল এনার্জি অ্যান্ড ভালোবাসা দিয়ে করতে পারি। এনকারেজটা করাই আমার কাজ, কারণ আমার কাছে কোনো কাজ ঠিক খারাপ লাগে না। আমি সব কাজের ভেতর থেকে ভালোটা বেছে নিই। আমি জানি ওই কাজটায় গেলে তারা আমাকে মিসইউজ করবে, কিন্তু আমি তাকে মিসইউজই করতে দেবো না। আমি আমার মডেলকে এমন কিছু শিখিয়ে দেবো যে সে ওখানে যাওয়ার পরে তারা ভুলে যাবে যে আমি একে মিসইউজ করার জন্য নিয়ে এসেছি। কি কি শিখিয়ে দেবে আমরা জানতে চাই, আমরা সবাই জানতে চাই। এসব এখন বললে অনেকে সাবধান হয়ে যাবে। সবাই শুনে নেবে তোমার, যে তুমি যেটা বলছো লুকিয়ে লুকিয়ে এটা বলো, সবার সামনে বলো না, ডিসক্লোজ করো না। আমি সবাইকেই দেখ, আমার কাছে তো আমাকে তো প্রচুর প্রবলেম সলভ করতে হয়, তো প্রত্যেকটা প্রবলেম থেকে আমি কি পাই, নতুন নতুন থিম পাই। তো আমি যে প্রবলেমগুলো যেরকম ভাবে সলভ করি, তো আমি ভেবেছিলাম যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এই প্রোগ্রামটা স্টার্ট করব, যেটা আমি আরম্ভ করে দিয়েছি অলরেডি। পডকাস্টিং, একটা স্টোরি যে একটা মডেলের সাথে একটা ফটোগ্রাফার কি করেছে, বা একটা ফটোগ্রাফার একটা মডেল ভার্সেস কি কি সমস্যা হয়েছে, সেটাকে আমি কিভাবে মিটিয়েছি সেটা আমি ভাবেই বলবো। কিন্তু সমস্যাটা কোথায় জানিস? এমনিতেই আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিটা বাবা মায়েদের চোখে না এটা একটা খারাপ লাইন। বাট এটা লাইন নয়, এটা প্রফেশন। তো আজকের ডেটে যদি আমি এই যেমন প্রচুর ঘটনা ঘটে রোজ, যে ঘটনাগুলো আমি রাউন্ড দ্য টেবিল মিটিয়ে ফেলি, পাবলিক করি না। কিছু মানুষ আছে দেখবি কোনো ঘটনাকে নিয়ে চটকাবে, সেটাকে নিয়ে ফেসবুক লাইভ করবে, ফেসবুকে লিখবে, প্রচুর কিছু করবে। আমি কি করি, সেই প্রবলেমগুলো এক ঝটকা এক ধমক দিয়ে থামিয়ে দিই। কি হয়েছে, এটা হয়েছে, ঠিক আছে, তোমাদের দুজনের হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, মিটিয়ে নাও, তোমার এইটুকু সমস্যা আমি মিটিয়ে দিচ্ছি, চলো থেমে যাও, আবার দুজনের সাথে কাজ করো, এক ধমক দিয়ে থামিয়ে দিই। এটাই যদি কি হয়েছে রে ভালো করে বলতো, তুই কি হয়েছে কনফারেন্সে আয়তো, দেখা গেল 4 ঘন্টা চলে গেল। আরে ভাই, জীবনে বেঁচে থাকার জীবনে, ভালো জীবনে 4টে ঘন্টা আমি কেন বেকার নষ্ট করব? 4 মিনিটে মিটে যায়, 4 মিনিটে মিটে যায়। বাবা মারা যখন বাচ্চাদেরকে মানুষ করে, মারামারি করে, বাচ্চারা মারামারি করে, বাবা এসে কি করে, 2টো ঘা দেয়, ঘা দিয়ে চুপ করিয়ে দেয়, মিটে গেল সাবজেক্ট। সেটা আমি তো আর ঘা দিতে পারি না, কিন্তু আমার ঘাটা ওই রকমই। আমি এক কথায় তাকে বুঝিয়ে দিই, কেন তুমি তোমার সময়টা নষ্ট করবে? এই সময়টা ক্যামেরাটা নিয়ে হাতে নিয়ে বেরিয়ে যাও, গিয়ে 4টে স্ট্রিট থেকে 10টা ভালো ছবি তুলে নিয়ে এসো। মন খারাপ করছে, মনে হচ্ছে এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমি উড়িয়ে দেবো, মেরে দেবো, সবকিছু করে দেবো, মনটাকে হালকা করো, ঠান্ডা করো, ক্যামেরাটা নিয়ে বেরিয়ে যাও, 4টে ছবি তুলে নিয়ে চলে এসো। স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করো, 2টো সুন্দরী মেয়েকে খুঁজে বার করো, তাদের 4টে ছবি তুলে বাড়ি চলে এসো, নতুন করে আবার কাজ শুরু করে দাও, বাস হয়ে গেল। সবাই এরকম করে না গো। চেষ্টা তো করছি ভালো কিছু করার। তারপরে নান্টুদা লিখেছে, আরে বাবা নান্টু দাস, নান্টুদা আমার ভীষণ প্রিয়। দুর্গা ঠাকুর সাজবো কিন্তু দুর্গাপুজোর আগে। নান্টুদা আমার ভীষণ প্রিয়, কিন্তু নান্টুদাও আমাকে সময় দিচ্ছে না। নান্টুদা ওয়ান অফ দ্য বেস্ট মডেল আই হ্যাড ওয়ার্ক উইথ, ভেরি গুড, খুব ভালো মেয়ে, রিয়েলি সি ইজ। ও শুধু ভালো মেয়ে না, আমি ওকে এক কথায় বলবো লক্ষ্মী মেয়ে। কাজ করে খুব শান্তি পাওয়া যায় ওর সাথে, পারফেক্ট শট না পাওয়া পর্যন্ত ও ছাড়বে না। এটাও আমি কালকে তোর ব্যাপারে শুনে নিয়েছি।
হ্যাঁ, আমি ফটোগ্রাফারকে খাটাই যে সামনে থাকে, মানে উনি যখন যে ধরো আমাকে বোঝাচ্ছে যে আই ওয়ান্ট দিস শট, আর হয়তো সেটা কোনোভাবে হচ্ছে না, আমি স্যাটিসফাইড না, ওনার মুখ, একটা মুখ দেখে বোঝা যায় একটা ফটোগ্রাফারের। ওই আমরা মডেলরা কি বলতো, ওই একটা এক্সপ্রেশন খুঁজি ফটোগ্রাফারের, যে হ্যাঁ 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 ঠিক আছে, মুখটা ছোট করলে মনে হয় আমি পারি, তাই আবার তোলো তুমি আবার তোলো, যতবার হচ্ছে না ততবার তুমি তোলো, তুমি তোলো, মানে ফটোগ্রাফারকে কোনোভাবে যেন কষ্ট না দেওয়া হয় যে পারলাম না করতে। আমি নান্টুদার সাথে একটা কাজ করেছি, অনেক কটাই করেছি, ওই যে কাজটার কথা বলছো ওইটাতে সেম হয়েছে, মানে ওই মোশনে শট নেওয়া, ওই হচ্ছে না ধরো, আমি বারবার ধরে করছি যে হ্যাঁ আবার করো। আচ্ছা, আমরা কিন্তু প্রশ্ন থেকে একটু সরে গেছি। এই ইন্ডাস্ট্রিতে সব থেকে বড় শিক্ষা কি পেয়েছিস আর স্মরণীয় গুড ভালো মোমেন্টস? ভালো মোমেন্টস হচ্ছে, আমার বেস্ট মোমেন্ট হচ্ছে আমি 2024-এ সরি সিকিমে গেছিলাম সৌরিশের সাথে। সৌরিশ মুখার্জি বলে একজন ফটোগ্রাফার আছে, ফেস অফ ইন্ডিয়া। আমি ওর সাথে সিকিমে একটা শুটে গেছিলাম, যেটা আমার জীবনের এখনো অব্দি বেস্ট 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 শুট। আমি চোখ বন্ধ করলেই মনে করি ওটাই আমার বেস্ট শুট। সবাই দেখেছো নিশ্চয়ই, বা দেখো নি কিনা জানি না, তাহলে দেখো যদি না দেখে থাকো। আমি 0 পয়েন্টে গিয়ে বিকিনি পরে শুট করেছি, অ্যান্ড ওটা যেহেতু ফিল্ম ক্যামেরাতে শ্যুটটা ছিল, ইটস নট ডিএসএলআর ক্যামেরা, তো উই হ্যাভ অনলি 10 ফটোজ, মানে 10 স্ন্যাপস, তো 10টা স্ন্যাপসের মধ্যে যা করার করতে হয়েছিল, তো ওটাই আমার জীবনের বেস্ট, এখন অব্দি বেস্ট। ওর থেকে এখন অব্দি কোনো বেস্ট শুট আমি করিনি, ওটা আমার বেস্ট শুট। যাক, আমার 6 বছরের লাইভে এরকম একটা ঘটনা, এটাও কিন্তু আমার কাছে নতুন। কলকাতা থেকে স্মরণীয় করেনি। মুহূর্ত, 0 পয়েন্টে গিয়ে বিকিনি শুট করা, এটা আমার কাছেও, আমার 13 বছরের ইতিহাস এটাও প্রথম। আমি এখন এখান থেকে কি করে দেখাবো, বাট প্লিজ সবাই গিয়ে দেখো যারা দেখোনি এখনো। আমার ফেসবুকেতেও রয়েছে, ইনস্টাগ্রামেতেও রয়েছে, সৌরিশের প্রোফাইলেও রয়েছে। ওটা আমার বেস্ট কাজ, আর বেস্ট বেস্ট, এটা স্মরণীয়। ভাবা যায়। -16 ছিল, খুব মজা হয়েছিল। তুমি দেখো হ্যাঁ দাদা শুটটা প্লিজ। জলের বোতলটা ওখানে আছে একটুখানি। আমি দেখো জল খাই, আমাকে জিজ্ঞেস করছিল আমি জল খাই কিনা, আমি জল খেয়েই যাচ্ছি তখন থেকে। ডুবিয়ে যান খালি জলটা। আমি নিয়ে ভালো তো। নিচ্ছি। দাঁড়া, আমি আগে নিয়ে নিই। হ্যাঁ, তুমিও শেষ করে নিয়েছো। আমরা এখানে জল খাওয়ার কম্পিটিশনস করছি, ঠিক আছে? কে কথা জল খায়। দাও আমাকে দাও। নিচটা রেখে দিবি তারপরে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, স্মরণীয় মুহূর্ত তো বললি। হ্যাঁ, তুই বিভিন্ন ধরনের কনসেপ্টে কাজ করিস। বোল্ড কনসেপ্টে তুই যথেষ্ট স্বচ্ছন্দ। এমন একটা কনসেপ্ট, মানে এই কনসেপ্ট যখন বেছে নিস তখন কি বিষয় তুই মাথায় রাখিস? সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? যে কোনো কনসেপ্ট, মানে যে কনসেপ্টে তুই কাজ করতে যাস, হ্যাঁ। ধর তুই যে কনসেপ্টে কাজ করবি ভাবছিস, আচ্ছা। সেই কনসেপ্টে যখন তুই ঠিক করছিস যে আমি এই কনসেপ্টটা করব, তখন তুই কিভাবে কি করিস? আচ্ছা আমি সখন ধরে বিকিনির কথা বলছি, লোকে ভাবছে আমি কেন বিকিনি বলছি, এবার আমি অন্য কথা বলছি। যখন আমি দুর্গা ঠাকুর, কালী ঠাকুরের শুট করতে যাই, ইউজুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক মডেল আছে যারা ইউজুয়ালি এই শুটগুলোই করতে থাকে, এবার আমি ফার্স্টে এগুলোই করতাম। তো দুর্গা কালী যে শুটগুলো আছে ওগুলো বিকিনি শুটের থেকেও কঠিন, ঠিক আছে? বিকিনি শুটটা খুবই সোজা, আর মেবি ওতে টাকা আছে আমি বলতে পারি, বাট মন থেকে যদি কোনো শুট করে স্যাটিসফাইড হয় সেটা দুর্গা কালী শুটেই হয়। আর ওগুলো অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক টাইম মেকআপ দিতে করতে হয়, সময় লাগে, ধৈর্য ধরে বসে expression, থাকতে হয়। তারপর হচ্ছে আউটপুটটা কি বেরোবে সেটাও তোমার উপরই ডিপেন্ড করে, কারণ মেকআপ আর্টিস্টের কাজ করে দেবে, ফটোগ্রাফারের কাজ করে দেবে, কিন্তু এক্সপ্রেশনটা খুব মেন। তো যখনও কোনো শুট করার আগে আমি অন্য মডেলদের খুব কাজ দেখি, মানে যারা অন্য মডেল যারা আমাদের ইন্ডাস্ট্রিতে বা অন্য কারোর ভিডিও দেখি, ফটো দেখি, এক্সপ্রেশনস দেখি। তো এরকম ভাবেই এরকম করে যদি মানে শুট করা যেতে পারে, কাউকে দেখে নিলাম, তো আমার মনে হয় শুটটা ভালো হবে। বা অন্য কাউকে একটু ফলো করে নিলে, অনেকে করতে চায় না, ঠিক ঠিক ঠিক। তো একটু ফলো আপ করলে বা ভিডিও দেখলে আমার মনে হয় ভালো হবে, মানে এরকম করলে ভালো করা যায়। দীপন বিশ্বাস চিনিস না তুই? হাই দীপন। দীপন বিশ্বাস মানে আমি লিখেছে, ভালো না খারাপ? আমার 13 বছরের ইন্ডাস্ট্রিতে দীপনের সাথে খুব কম দিনের আলাপ। প্রতাপ দাশগুপ্তর কাছে ওর কাজ শেখা। দীপন এখন প্রতি সপ্তাহে একটা করে নতুন কাজ করছে, খুব কোয়ালিটি কাজ করছে। শুধু কোয়ালিটি কাজ করছে না, দীপন হচ্ছে এমন একটা ছেলে
যে আমার দেখা 13 বছরের ইন্ডাস্ট্রিতে এখনো অবধি সব থেকে পোলাইট, সব থেকে ভালো এবং ভদ্র ছেলে। হাই দীপন। দীপন, দীপন আমার একটা বিশেষ অনুরোধ রইল, ওর সঙ্গে তুমি একটা শুট করবে, যেমন তুমি শালিনীর সাথে করেছো বা আরো দুজনের সাথে করেছো, ওর সাথেও তুমি কাজ করে দেখবে। ওর অভিজ্ঞতাটা অনেক বেশি যদিও, ও তোমাকে কনসেপ্ট বলে দেবে। শুধু তাই না, তোমার একটা স্ন্যাপও নষ্ট হবে না, এত ভালো কাজ করে ও। ওর ইনস্টাগ্রাম দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, ইনস্টাগ্রামে কিছু নেই, সব ডিলিট করে দিয়েছি, ফেসবুকটা ভালো করে দেখতে হবে। যাই হোক, অবশ্যই দীপন ওর প্রোফাইলে গিয়ে ওকে মেসেজ করবে এবং তুই আজকেই দীপনের সাথে যোগাযোগ করবি, ঠিক আছে? রুমকে লিখেছে রাইট ম্যাম, তোকে লিখেছে তোর কথাতে। ও মা, থ্যাংক ইউ। এবার বল, বলো। ভালো তো আমরা অনেকটা বললাম, হ্যাঁ। আচ্ছা একটু ভালো কথা শুনে নি, আর একটু ভালো কথা শুনে নি। বসন্ত উৎসবের ভাইরাল মডেল হিসাবে তুই হেভি পরিচয় পেয়েছিলি, বসন্ত উৎসবের ভাইরাল মডেল হয়েছিলি। সেই ভাইরাল মুহূর্তটা তোর কেরিয়ারে কি পরিবর্তন এনেছিল? আমি যখন ফার্স্ট টাইম জয়ন্তদার প্রোগ্রামে গেছিলাম 2022, অনেকটা মোটা ছিলাম। তখন আমি অ্যাকচুয়ালি আমি রোগা মডেল, তখন আমি একটু মোটা হয়েছিলাম। তো আমাকে ঘিরে প্রায় 50 থেকে 60টা ফটোগ্রাফার, আই হ্যাভ ভিডিওস, আমার কাছে ভিডিওসও রয়েছে, আমি করিনি যদি অন্য কেউ করেছিল। তো তারা আমাকে ঘিরে, আমি ঠিক জানি না, পিছন দিক থেকেও ছবি তুলছিল, আমার পিছনের ছবি হয়তো তুলছিল, আমি ঠিক জানি না, বাট আই হ্যাভ এ ভিডিও যেখানে আমি 50-60টা ফটোগ্রাফার আমাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড যখন বাড়ি গেছি আমি, মানে দাদার এখান থেকে হয়তো 5টা 5:30টায় বেরিয়েছিলাম, আর বাড়ি পৌঁছে 6:30টায়। আমি তার আগে অলরেডি আমার ছবি পাচ্ছি, মানে লোকে আমাকে এডিট করে ছবি পাঠিয়ে দিচ্ছে। 2022-এ বসন্ত উৎসব জয়ন্তদার যেটা করে, ওটাতে আমি 16,000-এর ওপর ফলোয়ার্স পেয়েছিলাম ইনস্টাগ্রামে। অ্যান্ড হট করে অনেকটা বেড়ে গেছিল আমার ফলোয়ার্স, অ্যান্ড আমি বেশ নাম পেয়েছিলাম, অনেক কাজও করেছিলাম, নতুন নতুন ফটোগ্রাফার্স এসেছিল। যেহেতু মোটাও হয়ে গেছিলাম, তো লোকে ভাবছে একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেছে, এর ছবি তোলা যায়। তো অনেক শাড়ি শুট করেছি, থ্যাঙ্কস টু জয়ন্তদা, অনেক টাকার কাজ পেয়েছি। হ্যাঁ, মানে পেয়েছিলাম। এটাই আমার কাজ, এটাই আমার কাজ। খানিকক্ষণ আগে যেটা আমি বললাম, যে চ্যারিটিটা আমি করি, আমি দেখেছি মানুষকে রাস্তায় ভিখিরিদের মধ্যে খাবার বিতরণ করে, কুকুরকে খাওয়ায়। সুন্দর লাগছে আমাকে। থাকবে তো? তোকে পুরো, Sorry. ও তোকে ততক্ষণে দেখাইনি, আমাকে কিন্তু তোকে সুন্দর তোকে পুরো, লাগছে। তোকে পুরো একদম সেলিব্রিটি লাগছে। না না, তা দেবপ্রিয়া লাগছে তো? তোকে দেবপ্রিয়া লাগছে না, তোকে সেলিব্রিটি লাগছে। রিয়েলি ইউ আর, ভালো লাগছে জয়ন্তদা, আই লাইক ইট, রিয়েলি ইউ I আর, like it, I like it. রিয়েলি ইউ আর। ঠিক আছে, এই রকমই থাকবি, এই রকমই থাকবি। আর আমি জানি তুই এই রকমই থাকবি, কারণ তোর সম্বন্ধে আমার যতটা ধারণা ছিল, আজকে তোর মাকে দেখে সে ধারণাটা আমার 10 গুণ হয়ে গেছে। পাশে যে আন্টিটা বসে আছে ওটা মায়েরই মতো, আমার মায়ের থেকে, মায়ের বন্ধু হয় কিন্তু আন্টি আমার প্রচুর হেল্প করে, এভরিথিং। আন্টি শাড়ি পরি, আন্টি চুই মানে কানে দুল পরি, আন্টি এটা করে দাও, আন্টি ওটা করে দাও, মানে আন্টি অনেক অনেক ভালো, এভরিথিং। আন্টি ওই মায়ের সাথে কাজ করে, উনি আমার বাড়ির পাশে থাকেন, বাট আন্টি ইটস লাইক মাসির মতো আমার, ওরকম ফিলিং। তুমিও চলো আমার সাথে, আর খুব জলি আন্টি, ভীষণ খুব ভালো জলি। লেগেছে আমার যখন তুই বললি। হ্যাঁ, আমি ওটাই বললাম, যে কি বললাম তোকে, যে অবশ্যই আনবি, আমাদের বাড়িতে আনার জন্য কাউকে বলতে হয় না। আমাদের বাঙালদের বাড়ি, আমাদের বাঙালদের বাড়িতে আমাদের সারা সপ্তাহ, সারা দিন, সারা মাস আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে থাকেই। অথচ আত্মীয় স্বজন না এলে আমাদের ভালো লাগে না। অনেক মডেল, অনেক মেকআপ আর্টিস্ট, অনেক ফটোগ্রাফার, অনেক অর্গানাইজার, তারা রাত্রিবেলা বাড়ি ফিরতে না পারলে আমার বাড়ি চলে আসে। বাড়িটা বড় দাদা আমার, তোমার মতো এরকম বাড়ি থাকলে মানে 10খানা কুকুর পুষতাম এই ঘরটাতে। বাবা, দুটো বাঁদর পুষেই আমি দম বার করে দিচ্ছে। চুপ কর, আমি এসব 10টা বলিস না। পুষতাম। হ্যাঁ রে, বাপরে বাপ, ও মাথা খারাপ করে দেয়। আর আমাদের দুটো তো কুকুর না, ওদের তো বাঁদর, মানে বাঁদরের রক্ত ইনজেক্ট করা আছে ওদের মধ্যে মনে হয়, ল্যাব। এত বাঁদর। হ্যাঁ, ল্যাব। রুমকি লিখেছে ওয়াও গ্রেট দাদা। রুমকি থ্যাঙ্কস। তো যেটা বলছি সেটা হলো, কি নিয়ে আমরা আলোচনা করছিলাম বলতো? আমরা এত গল্প করছি, লাইভ করছি যে বুঝতে পারছি না। একদম, আমার লাইফ তো হয় না তো, আমিও এখন বুঝতে আমার পারছি না। লাইফটা আমাদের লাইফ ভাই। আমরা যেটা করব মানুষ সেটা দেখবে, আর মানুষ সেটা এনজয় করবে। আমি একটা ভিডিও করে রাখছি, হ্যাঁ, এরকম করে, এই পিছনেও আমি, সামনেও আমি।
ওই জয়ন্তদাই দেখো আমরা সামনে পেছনে ওই যাই দিকে হোক, ওইখানে আমার মারা বসন্ত উৎসবের ভাইরাল মডেল হিসাবে বসন্ত উৎসবের ভাইরাল মডেল তুই 2022-এ হয়েছিলি। হ্যাঁ। 2023, 24, 25, 26 4 বছর তার মানে তুই আসিস নি। প্রত্যেক বছর গেছি। প্রত্যেক বছরই তো সেই এসছিস। বছরটা মানে প্রথম বছরটাতে আমি কি বলছি মানে একটা যে পরের বছরগুলোতে কেন গেছি ওইখানে তোমাকে বুঝতে হবে, পরের বছরগুলোতে ফার্স্টটাই গেছিলাম বলে আমি বুঝেছি যে কোনোটাই নাই, যাই না যাই এটাতে আমাকে একদম আচ্ছা যেতেই অফ দ্য হবে। ট্র্যাক একটা প্রশ্ন করি, হ্যাঁ, sure. সেটা হলো কৌস্তবের প্রশ্ন দেখতে পেয়েছি, পড়তেই হবে, কারণ কৌস্তব আমাকে যাই ভাবুক আমি কৌস্তবকে খুব রেসপেক্ট করি, সে কৌস্তবও জানে। কৌস্তব লিখেছে, মিস ইউ টু গর্জাস, থ্যাংক ইউ মনা। glad to see you back in normal life again. ইয়েস, আমার বাবা চলে যেতে কৌস্তব দাই অনেক হেল্প করেছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। Nice to see you smiling again. Stay blessed. থ্যাংক ইউ ওকেবি। থ্যাংক ইউ কৌস্তব। এই যে একটা কমেন্টস না, এই একটা কমেন্টস একটা মানুষকে অনেক আপগ্রেড করতে পারে। একটা খুব পজিটিভ ভালো। কমেন্টস একটা বাচ্চাকে অনেক দূর নিয়ে যেতে পারে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ কৌস্তব। মুয়া সুস্মিতা দত্ত লিখেছে, জেডিদা রক। মুয়া সুস্মিতা হচ্ছে আগের দিন এরকম করো, আমার এরকম রক করো, রক। সুস্মিতা লিখেছে, ওয়াও সুপার, দারুণ দারুণ লাগছে। থ্যাংক ইউ সুস্মিতা। সুস্মিতা আগের দিন যে লাইভ করে গেল আমার এখানে, ওকে, এইখানটা যিনি বসেছিলেন, চারজন এসেছিলেন, আমি চারজন দেখেছি এসেছিলেন। তোমার লাইভ সুস্মিতা দি। তো যাই হোক, একটা অফ দ্য ট্র্যাক প্রশ্ন করি। Sure. আচ্ছা, বসন্ত উৎসবের মতন ইভেন্ট যেটা আজকের ডেটে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ভালোবাসা, আবেগ, একটা মানুষের রক্তে ঢুকে গেছে, একটা ইয়াং জেনারেশনের রক্তে তো ঢুকেই গেছে। হ্যাঁ, এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য একটা শক্তি কাজ করছে, যেটা শক্তি না, ছেঁচড়া শক্তি যেটাকে বলে, মানে নিজের নাক কেটে পরে নাক রাক্তাভঙ্গ করব। তো এই ব্যাপারে তুই কি বলবি, যে এই প্রোগ্রামটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি মানুষের ভালো হবে? মানে আমাদের ইন্ডাস্ট্রি এবং নতুন যারা কাজ করতে আসছে তাদের জন্য এই প্রোগ্রামটা যদি ভালো হয়, মানে বন্ধ হয়ে যায়। না, আমার যেমন রবীন্দ্র ভারতী বন্ধ হয়ে গেছে, রবীন্দ্র ভারতী বন্ধ হয়ে যাওয়ার পর মানুষ সেইটা বুঝতে পারেনি, কারণ কলকাতা বসন্ত উৎসবটা আমি সেই জায়গাটাকে তৈরি করে দিয়েছি। একদম। আজকে যদি কলকাতা বসন্ত উৎসবটাও বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে, কতটা খারাপ হতে পারে? যারা নতুন মডেল তাদের জন্য এটা খুবই বাজে। তাদের চ্যানেলটা ক্রিয়েট করতে অনেক টাইম লেগে যাবে, ওখানে গেলে চ্যানেলটা খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়ে যায় বসন্ত উৎসবে গেলে। আর আমি অনেস্টলি বলছি, আমার কোনো লজ্জা নেই বলতে, আমি 5-6 বছর যে কাজ করছি, আমি শুধু জয়ন্তদার যে বসন্ত উৎসব আমি সেটাতেই যাই। আর তার কারণ একটাই, ওখানে গেলে আমি জানি যে আমার ফলোয়ার্স আসবে, আমার লোকের সাথে কমিউনিকেশনস হবে। তো বেসিক্যালি একটা রিইউনিয়ন টাইপের সবার সাথে হয়ে যায়, যে দেখা হয়ে যাচ্ছে। কেউ যদি আমাকে ভুলেও যাচ্ছে, হয়তো আমার পেজটা তাকে দেখায় না বা ফটোটা তার কাছে আসে না, বাট যেই সামনে আমি চলে যাচ্ছি সে একটা ফটো আমার তুলছে, তো এটা গুড। কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায়, নতুন যারা রয়েছে তাদের জন্য এটা খুবই প্রবলেমেটিক হয়ে যাবে। আমার যেটা মনে হয় এটা দরকার নতুনদের জন্য বা পুরনোদের জন্য, নতুনদের জন্য খুবই দরকার। এটা সব থেকে বড় জিনিস যেটা রিইউনিয়ন, বন্ধ হয়ে যাবে। অনেক মানুষকে ওখানে এসে খুঁজে পায়। হ্যাঁ, আমি খুঁজে পাই, কত লোকের সঙ্গে দেখা হয়, কত ফটোগ্রাফারের সঙ্গে দেখা হয়। নান্টুদাকে তো আমি জয়ন্তদার ওখানে গিয়ে পেলাম। নান্টুদা আমাকে ধরে বলো তোমার সাথে আমি একটা কাজ করবো। নান্টুদাকে আমি রিপ্লাই দিতাম না, সত্যি কথা। তারপরে জয়ন্তদা ওই জন্য বললাম কাজ পেয়েছি, অনেক কটা কাজ পেয়েছি তোমার ওখানে গিয়ে। পরপর আমাকে অনেক ফটোগ্রাফার শাড়ি শুটের জন্য ডেকেছে, দুর্গা ঠাকুরের শুট করেছি, আর কি চাই। মানে বসন্ত উৎসবের সময় থেকে নান্টুদা আমাকে দুর্গা ঠাকুরের শুটের জন্য বুক করে রেখেছে, ভাবো। তো এটা এর থেকে ভালো কিছু তো হতে পারে না। তাই জন্যই সব ছেড়ে তোমারটাতে যেতাম, যে না ওটাতে যেতেই হবে। আমি আবার সব ছাড়ার কথা বলবো না, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা যাব, সেখানে আমরা যত ইভেন্টে যাব তত আমাদের প্রমোশন হবে। বাট কারণ টাকা যে দিয়ে দিকটা তো হয়- ওরকম সম্ভব না, না মানে দাদারটা যেহেতু ওপেন টু অল থাকে, তো যে কেউ আসতে পারে। অন্য অনেক জায়গায় টাকা, এখন আমি 6 বছর মডেলিং করছি, আমি 6 বছর মডেলিং করার পর যদি এখন আমাকে 200 টাকা চাঁদা কেটে এখন একটা ইভেন্টে যেতে হয়, আমি কেন যেতে যাব? আমার কাছে সিম্পল থটস, আমি কেন করতে যাব, যেটা জয়ন্তদার একটা করে না। ওপেন টু অল, ওটাই বেস্ট না। আমি একটা রেমুনারেশন রাখছি, তো যে পুরোনো মডেল সে কখনোই সেটাতে যাবে না, তার কোনো প্রফিট নেই, রাইট?
আমার খারাপ লাগলে আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, ওই জন্যই আমি বাকিগুলোতে যাই না, কারণ সেখানে টাকা দিতে হয়, আর আমি কেন টাকা দিতে যাব? আমি অলরেডি তো করে ফেলেছি এতদিন, আমি যদি 200 টাকা দিয়ে আমি কেন যেতে যাবো? আমার ছবি তোলার দরকার নেই, জয়ন্তদারটা কি তুলে নেবো, রাইট? শুধু তুলেই নেবো না, ছবি শুধু তুলেই নেবো না, মানুষের মাথা চিবিয়ে শেষ করে দেবো। ফটোগ্রাফারদের ক্যামেরা 10 to 20% নিয়ে নেবো। আমি কত কথা বলছি দেখছো? হ্যালো, তুমি কফি বানিয়ে নিয়ে এলে? হ্যাঁ, নিয়ে যাও, অসুবিধা নেই। সুন্দর কফি গন্ধ তারপরে হ্যাঁ, গন্ধ বেরোচ্ছে। সুস্মিতা লিখেছে থ্যাংক ইউ ডিয়ার, তোকে লিখেছে থ্যাংক ইউ ডিয়ার। আমিও দেখছি, সুস্মিতা লিখেছে আমিও দেখছি। দেখো দিদি, তোমার লাইফটা আমি দেখেছিলাম। সুস্মিতা খুব ভালো মেকআপ আর্টিস্ট, ভীষণ ভালো মেকআপ আর্টিস্ট হয়ে জিজ্ঞেস করো, আমি দেখা হয়েছিল সুস্মিতা দিকে কি বলেছিলেন যে আমি যদি ছেলে হতাম তোমাকে লাইন মারতাম। হ্যাঁ, সুস্মিতাকে ভীষণ ভালো দেখতে। আমি তোমাকে বলেছিলাম কি না? তাই? হ্যাঁ, কদিন আগে একটা দেখা হয়েছে, আমি নিজে গিয়ে দিদিটাকে বলছি দিদি তোমাকে কি সুন্দর দেখতে, যদি ছেলে আমি হতাম তোমাকে লাইন মারতাম। আর খুব হাসি খুশি, সব থেকে বড় জিনিস, প্রচন্ড হাসি খুশি, এত হাসি খুশি, সব সময় মুখের ভেতরে হাসি। যতক্ষণ এখানে ছিল ততক্ষণ নন স্টপ ছবি তুলেছে, নন স্টপ ছবি তুলেছে, নন স্টপ মজা করেছে। জল খাচ্ছি আমরা। এটাই আমাদের ইন্ডাস্ট্রি, যে আমরা অলওয়েজ নিজেরাও হাসবো, নিজেরাও আনন্দ থাকবো, অন্যকেও আনন্দ দেবো। হ্যাঁ, তাই তো? থ্যাংক ইউ। হবে হবে, সময় লাগলেও সেই লকডাউনের সময় একটা গান এসেছিল, মনে আছে? একটা গান হয়েছিল, সব আর্টিস্টরা মিলে গিয়েছিল, আবার একদিন সব ঠিক হবে। আমারও মনের ভেতরে এই আশাটা আছে যে আজ যে আমাদের ইন্ডাস্ট্রির সব সময় খারাপ চাইছে, আজ যে মানুষটা আমাদের ইন্ডাস্ট্রির সব সময় খারাপ চাইছে, সেই মানুষটাও একদিন আমাদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসবে। আমাদের ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসতে এই কারণে হবে যে আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা খুব ভালো, খুব সরল, খুব সাদাসিধে। এই জন্যই হয়তো আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা একটু বেশি ঠকে যায়, বাট যে ঠকে সে কিন্তু বোকা নয়, যে ঠকায় সে বোকা। সবাই ঠকেছে গো দাদা, এখন আমি 6 বছর হয়েছে বলে আমার এখন মনে হচ্ছে, বাট আমিও ঠকেছি, ঠকিয়ে আমি পালিয়ে গেছি সেখান থেকে। মা বসে আছে। চল এবার এই ঘটনাটা তোর থেকে শুনবো। এই ঘটনাটা মানে তোর কাছে ব্যাড মেমোরি? আমার একটাই ব্যাড মেমোরি, যেটা আমি বলতে এখনো দিন বলিনি, লাইভেতে আজকে বলে দিচ্ছি। এই দমদমের এখানে একটি ফটোগ্রাফার আছে, নাগের বাজারের কাছে থাকে। 2019 সালে আমি ওনার সাথে একটা শুট করতে গেছিলাম। আমার সাথে উনি এমন কিছু করেছে যে আমাকে জুতোটাও আমি পরতে পারিনি, আমি জাস্ট পালিয়ে গেছি ওখান থেকে। আমি যেহেতু তখন অনেক ছোট ছিলাম, সবে মডেলিং করা শুরু করেছি, কাউকে চিনি না, আমাকেও কেউ চেনে না ওরম ভাবে। আমি সেনকো গোল্ডও করিনি, আমি নট আ প্রফেশনাল মডেল দ্যাট টাইম, আমি ফ্রিল্যান্সার, ঠিক মডেলও ঠিক বলা যায় না। তো প্রচন্ড একটা ট্রিমেন্ডাস ভয় পেয়ে গেছি। শুট করছিলাম, উনি একা ছিলেন, তো আমাকে প্রথমে বলে যে মানে এক্সপ্রেশন আমার হচ্ছে না। তো আমি বলি যে, তখন আমি যেহেতু নতুন, আমি কিছু জানি না, বুঝি না, অতটা একদমই নতুন, পাতি ভাষায় বোকা। তো উনি আমার গায়ে হাত পায়ে একটু হাত দিতে শুরু করেন, এখানে হাত দিতে শুরু করে। আমি একটু আনকমফোর্টেবল, একটু সিনিয়র উনি, তাই তো? হ্যাঁ, উনি সানন্দার ফটোগ্রাফার ছিলেন। আমি এত বড় কথা বলে দিলাম, আমার কিছু যায় আসে না, কারণ এখন 2019, এখন 26, তো 5 বছর হয়ে গেছে। এখন যদি আমার সাথে উনি করতেন কিছু, আমি ডেফিনেটলি কোনো স্টেপ নিতাম, বাট ওই সময়টাতে নাগের বাজারে থাকেন? হ্যাঁ, উনি আর বেঁচে নেই। তো তারপর আমি ওখান থেকে, আমি বলছি সত্যি কথা, ওনার ঘরে তো ওনার বাবা মা ছিলেন। উনি আমাকে শুট করতে বলে, আমি ওনাকে লাস্টে বলি যে আমি একটু জল খাবো, আমাকে জল এনে দিতে। তো উনি যেই জলটা আনতে যান, একটা ফ্ল্যাটের 3 তলার ওপরে ছিলেন উনি। আমি যে জামাটা পরেছিলাম আর একটা নিচে একটা হট প্যান্ট পরেছিলাম, ওপরে একটা শার্ট পরেছিলাম, আমি ওই শার্ট আর ওই প্যান্টটা পরেই আমার ব্যাগটাকে হাতে নিয়ে জুতো বিনাই আমি দৌড়ে ওনার ঘর থেকে নিচে নেমে যাই। ধর করে সিঁড়ি থেকে নিচে নেমে, আমার এখনো মনে আছে, উনি আমাকে ফোন করতে শুরু করেন যখন আমি ফ্ল্যাট থেকে নিচে নেমে নাগের বাজারের দিকে দৌড়ে যাই, দৌড়ে মানে আমার এত জোর ভয় লেগেছে যে আমি আমার মাকে তো আমার কল করি, আর আমি কাঁদতে শুরু করি ভেড়া করে, যে আমাকে এরকম ছুঁয়ে দিয়েছে, আমার সাথে কেমনি করছিল। আমার মা সামনেই বসে আছে, মিথ্যা কথা আমি বলছি না। আই ওয়াজ ভেরি শকড, ভেরি ডিপ্রেসড। আমি দমদম স্টেশনে বসে হাউমাউ করে কাঁদছিলাম, প্রচন্ড ভয় লেগে গেছিল।
তো তারপর থেকে আমি 1-2 মাস আমি কোনো কাজ করিনি, মানে খুব ভয় পেয়ে গেছিলাম। আর তার বিরুদ্ধে যে কিছু একটা করব, সে আমাকে ফোন করছিল কন্টিনিউয়াসলি যে তুই কোথায় চলে গেলি, আমাকে তুই বলছিল। তো আমি তাকে বলছিলাম তুমি যেটা আমার সাথে করলে আমি সবাইকে বলে দেবো। ও আমাকে বলছে আমি কি করলাম, তুমি কোথায় গেলে, আমাকে এরকম করে বলছে। মানে ধরো ও যখন হয়তো ঘরে ফিরে এসছে, তখন হয়তো ফিরে গিয়ে দেখেছে যে আমি সেখানে নেই। আমি জাস্ট এরকম করে ব্যাগটা নিয়েছি, ওকে জাস্ট বলেছি যে আমি জল খাবো, কারণ ও যাচ্ছিল না আমাকে ছেড়ে। আমি ব্যাগটা নিয়েছি, ব্যাগটা গুটিয়েছি, আমার এখনো গলা ফলা কাঁপছে বলতে গিয়ে, আর আমি দৌড়চ্ছি ওখান থেকে। ওনার বাড়িতে ওনার মা ওনার বাবা ছিল, ওনারা বয়স্ক, ওনারা অন্য একটা রুমে ছিলেন, আর আমাকে একদম ভেতরে রুমে গিয়ে শুট করাচ্ছিল। মানে এখন উনি শুট করেন কিনা আমি জানি না, বাট উনি মারা গেছেন গত বছর। আমি জানি না। দেখো আমি অ্যাকচুয়ালি লিস্ট ইন্টারেস্টেড, বাট আমাকে কি করে মারা গেছে, Oh God! এবং ওনার মৃত্যুটা এত সাংঘাতিক হয়েছে, সিরিয়াসলি বলছো তুমি? তোকে যদি আমি আমি সত্যি বলি, জানতাম না পুরো এটা। ঘটনাটা যদি তোকে বলি তুই বুঝতে পারবি যে একটা লোকের মৃত্যু কত খারাপ হতে পারে। Oh God, এটা ভয় লাগছে শুনে। এটা আমি চাইনি এটা মরে যাক, বাট স্টিল। যে ঘরে তুই বসে আছিস, হ্যাঁ। এই ঘরে উনি 2016 সাল থেকে 2 বছর আমার বাড়িতে, 16, 17, 18, 3 বছর আমার এই ঘরেই ওনার সারাদিন উনি শুট করতো। ওইখানে আমাদের আমি স্ক্রিন এখনো টানানো হতো, এখানে আমার শুট হাত পা হতো। কাঁপছে, বিশ্বাস করে মানে বলছে গত 3 দিন আগে ওনার 3টে ভিডিও আমার কাছে এসছে, মানে আমাদের এই যে গুগল ড্রাইভে থাকে না, গুগল ড্রাইভ থেকে গত 3 দিন আগের একটা ভিডিও এসছে, ভিডিওটা সামনে আছে। কফি উইথ জেরি। কফি খেলাম কিন্তু জেরি এতে এসে কিছু করার নেই। তারপর কফিটা তারপর heavy। এই তারপর কফিটা ভালো হয়েছে, কফিটা? মরে গেছে, তারপর মরে গেছে। আস্তে, এই আস্তে, এটা নিউজ ছিল, হেভি এটা তো। ভালো ভালো শুনে বা ভালো পরে শুনি সেটা। ওকে, শিওর শিওর। তারপরে 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 সুস্মিতা খুব হেসেছে তোর ওই কথাটা শুনে, যে লাইন মারতাম। সুস্মিতা লিখেছে কি শো বন্ধ হয়ে যাবে না? কি শো বন্ধ হবে, কেন শো বন্ধ হবে? মুয়া সুস্মিতা লিখেছে আরো বড় হোক, এটাই প্রে করি। একদম বড় হবে ও, অনেক বড় হবে, অনেক বড় হবে। যাই হোক, তো এবার যেটা বলো। সেটা হলো, এটা তোর ছিল মানে তারপর খারাপ। থেকে 2020 সালের পর থেকে তোর জীবনে আর কোনো ঘটনা, খারাপ ঘটনা ঘটেনি। না না না, ব্যাস, এটা একটা অনেক বড় পাওনা। কিচ্ছু না। আমার সাথে তোর প্রথম পরিচয় কিভাবে হয়েছিল, প্রথম দেখা, সেই স্মৃতি যদি তোর মনে থাকে তাহলে বল। নিশ্চয়ই আমার সঙ্গে জয়ন্ত দাদার প্রথম দেখা হয়েছিল। দেখা বলতে দাদা আমাকে দেখেনি, আমি প্রথমেই ওই যে প্রথম গেছিলাম বসন্ত উৎসবে, তখন আমি দাদাকে দেখি, দাদা আমাকে দেখে না। কিন্তু লাক ইস লাক, বসন্ত উৎসবেতে পরেই একটা এক্সিবিশন হয়েছিল, ওই বসন্ত উৎসবেরই ছবি ওই বেরিয়েছিল গ্যালারি গোল্ডে, আই Gallery গেস। Gold এ। গ্যালারি গোল্ডে জয়ন্তরা সবাইকে হাতে করে দিচ্ছিল, তো ওই দিনই দেখা হয়ে যায় আমার সাথে মায়ের। আমার ছবিও আছে, ওই দিন দাদার সঙ্গে ফার্স্ট দেখা হয়। আর ওর পর থেকেই দাদা আমাকে লাইভের জন্য বলেছিল। তারপর তখন আমি একটু মোটা ছিলাম, লাইভ করতে পারিনি। তারপর এখন ফাইনালি হলো। তারপর থেকে দাদার সঙ্গে দেখা হতেই থাকে, কথা হতেই থাকে। কিন্তু ওই দিন ফার্স্ট দেখা হয়েছিল। দাদা আমাকে ফার্স্ট গিফট দিয়েছিল একটা ছবি, আমার বাড়িতে টাঙানো আছে ছবিটা, ওখান থেকে। দাদা কিন্তু খুব হ্যান্ডসাম, যাই বলো। অ্যাকচুয়ালি এই হ্যান্ডসাম বলে সবাই জলে, আর সব বুঝতে পারি। আমি বলে ফেললাম, আমাকে বলে না, বলবে তুই এরকম গিয়ে বললি। হ্যাঁ বেশ করেছি। হ্যান্ডসাম কে হ্যান্ডসাম বলবো না বলো? তুমি একটা কথা বলো, তুমি আমাকে সুন্দর বলছো, আমি তোমাকে হ্যান্ডসাম বলবো না? না বলা কি আছে? তুই সত্যিই সুন্দরী। তুমি সত্যি হ্যান্ডসাম। যেটা যেটা যে ফিগারটা তৈরি করার জন্য মানুষকে প্রচুর কষ্ট করতে হয়, খাটতে হয়, সেটা তুই অলরেডি পেয়ে গেছিস। জেনেটিক। সুতরাং তারপরে তোর নাম, তোর সবকিছু, তোর ব্যাকগ্রাউন্ড, তোর ফ্যামিলি সাপোর্ট, সবকিছুর দিক দিয়ে যেটা আমার অভিজ্ঞতায় বলে যে তোর গ্রাফ তোকে কেউ টানতে পারবে না, তোকে কেউ টানতে পারবে না। আর পেছনে লাগা, পেছন সুন্দর হলে তো পেছনে লাগবেই, বললামই। পেছন সুন্দর হলে তো পেছনে লাগবেই। তোমার দেখতেও তো ভালো হলে ভালো ধরে পেছনে লাগে, কিছু করার নেই। আমি পরশুদিন একটা পডকাস্ট ছেড়েছি, দেখেছিস কিনা জানি না, যে আমাকে যারা বাস দেয় আমি হ্যাঁ, তাদেরকে দেখেছি তুমি পাঠিয়েছিলে। ওই বাসটা দিয়ে আমি কি করবো না, ওই বাসটা দিয়ে আমি বাড়ি তৈরি করবো। ওইটা খুব ভাইরাল হয়েছে। কি লিখে, ও আমাদের ইয়ে লিখেছে পিঙ্কি দাস, গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং পিঙ্কি। গুড ইভিনিং পিঙ্কিরি। এই পিঙ্কির কথাই তুই তখন বলছিলি। Okay. পিঙ্কি খানিকক্ষণ আগে আমি- তোর একটা ছবি দেখিয়েই বলছিল
যে আমি আমি ওনাকে চিনি, তাই বললি তো? দেখ পিঙ্কি, ভগবানের আশীর্বাদে তোকে এখন সবাই চিনছে। ভালো কাজ করলে চিনতে তো হবেই। আমরা হ্যাঁ, ভালো কাজের জন্য বিখ্যাত হব, বল। ঠিক ঠিক ঠিক। বাস। গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। সুস্মিতা লিখেছে শো বন্ধ হয়ে যাবে না, আরো অনেক বড় হবে। ঠিক। দেখ, আমার মাঝে মাঝে মনে হয় কি, আমি এই শোটাকে যদি একটু বন্ধ রাখতে পারতাম, একটা মাস একটু গ্যাপ দিতে পারতাম, ভালো হতো। একটা মাস একটু আমি মানে একটু ঘুরতে পারতাম। আজকে আমি একজনকে বলছিলাম যে আগে আমাদের লাইভের আগে আমরা প্রতি শনিবার দিন কালীঘাটে পুজো দিতাম। প্রতি শনিবার আমরা কালীঘাটে পুজো দিতাম। পুজো দিয়ে 4টের সময় সাউথ সিটি মলে গিয়ে ঢুকতাম। 4:30 পৌনে 5টা থেকে আমাদের সাথে সব দেখা করতে আসতো। মডেল, মেকআপ আর্টিস্ট, অর্গানাইজাররা আমাদের সঙ্গে দেখা করতে আসতো। 8টার সময় যখন ওখান থেকে বেরোতাম, তখন আমরা 40 জন 45 জন একসঙ্গে বেরোতাম। সাউথ সিটি মল, লেক মল, সমস্ত মলে আমার এই ধুতি পাঞ্জাবির জন্য তো আমাকে আলাদা করে চিনতো ওরা। কিন্তু ওরা যে আমি সেল দিতাম একটা শনিবার দিন, এবং যে আনন্দটা আমরা করতাম সেটা একটা বড় আনন্দ করতাম। এই লাইফটার জন্য কিন্তু আমি সেই আনন্দগুলো আর করতে পারি না। বাট আমার কাছে আনন্দের থেকেও বড় হচ্ছে এই যে আমার পাশে একটা বাচ্চা বসে ওর মনের কথাগুলো বলছে। এটা কিন্তু অনেক বড় পাওনা। এটার জন্য ভগবান যে আমাকে সুযোগটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এর জন্য ভগবানকে ধন্যবাদ। তাই তো? থ্যাংক ইউ। কারণ মানুষের খুশির সাথে কানেক্ট হওয়া, মানুষের খুশির মুহূর্ত মানুষকে দেওয়া, সেটা এনজয় করা, এটা কিন্তু অনেক বড় চাপের জিনিস। খারাপ করতে তো সবাই পারে, ঠিক। তাই তো? একদম ঠিক। কফিটা কিন্তু ভালো হয়েছে। আমাদের বাড়িতে, বাঙালদের বাড়িতে সব রান্না বান্না সবই ভালো হ্যাঁ, হয়। হ্যাঁ। রুমা ম্যাম নিচে আছে, সবকিছু ভালোই হয়। পিঙ্কি লিখেছে এটা তো সানহিতা, এটা সানহিতা তো না, এটা সানহিতা না, এটা দেবপ্রিয়া, এটা দেবপ্রিয়া। আমার দেবপ্রিয়া নামটা সবাই ভুল বলে, আমিও কখনো কখনো দেবপ্রিয়া বলে ফেলি, কারণ এত লোকে দেবপ্রিয়া 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 বলতে থাকে। যারা দেবপ্রিয়া বলে আমাকে পার্টিকুলার, তাদেরকে আমার হেভি লাগে। এই জয়ন্তরা দেবপ্রিয়া বলছে, কিন্তু দেবপ্রিয়া বলছে না। আমি দেবপ্রিয়াই বলি। থ্যাংক ইউ। কারণ আমি তোর নামটাকে পুরো ঘেটে ঘ করে ফেলেছি। আমি তোর নামের ভেতরে কি আছে না আছে সব জেনে নিয়েছি। তবে গিয়ে না তোকে আমি একটা প্রেসক্রিপশন করতে পারবো যে তুই এই এর পরে এত দূর যাবি। ইয়েস। কতদূর যাবো? রাত্রিবেলা লিংক দেবো, সত্যি? দেখবি। রাত্রি জ্যোতিষী? না না না, আমি জ্যোতিষ নই, Astrologer? আমি অ্যাস্ট্রোলজার নই, আমি জ্যোতিষ নই, আমি Numerologist? হচ্ছি কোনো কিচ্ছু না। আমি হচ্ছি একটা পজিটিভ, আমি একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে সবসময় চলি। যে নেগেটিভ কি আছে সেটা আমার কাছে সাবজেক্টই করে না, শুধু পজিটিভিটিটাও নেব আমি। ওর পজিটিভিটি এইটাই যে ও এই যে নামটা, এই নামটা একটা ইতিহাসের একটা নামের সাথে কানেক্টেড। সেই নামের মানুষটা কি কি করেছিল সেইটাই আমি ওর সাথে জুড়লাম, সেটাই আমি ওর সঙ্গে জুড়লাম। কেউ তো বললো। সঙ্গীতা লিখেছে গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং সঙ্গীতা। সঙ্গীতা আমাদের ইন্ডাস্ট্রির একজন ওকে, হাই model। সঙ্গীতা দি। বাট সঙ্গীতা মাঝে মাঝে হারিয়ে যায়। সুস্মিতা লিখেছে সেটা আমি প্রমাণ পেয়েছি। কি প্রমাণ পেয়েছি ভুলে গেছি। পিঙ্কি লিখেছে থ্যাংক ইউ সানহিতা অ্যান্ড থ্যাংক ইউ দাদা। আজ যারা চিনেছে তোমার জন্যই, সে আমার কাছে অনেক বড় পাওনা। লটস অফ লাভ। পিঙ্কি, একটাই কথা, যতদিন তুই ইন্ডাস্ট্রিতে থাকবি, যতদিন না জীবনের শেষ দিন অবধি থাকবি ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডাস্ট্রিতে তোকে সবাই জেডি ফ্যামিলির বলেই চিনবে। যে পজিটিভিটি তোকে দেয়া হয়েছে সেই পজিটিভিটি থেকে তুই কখনো আর বেরোতে পারবি না। আমার কাজ হলো মানুষের মধ্যে পজিটিভিটি ইনজেক্ট করে দেওয়া। আমি তাকে বুঝিয়ে দেবো তুমি যদি নেগেটিভ করো তোমার পরিবারের সাথে খারাপ হবে। তুমি যা নেগেটিভ করবে সব তোমার পরিবার রিটার্ন পাবে। এবার যারা পরিবার ভালোবাসে তারা তো নেগেটিভ করতে পারবে না। ঠিক। ব্যাস, আমি এইটুকুই শেখাই। যখন কারো ঝগড়া মেটাই তখন এরকম ভাবে মেটাই। এই যে তুমি একজনকে অ্যাটাক করছো, এই যে তুমি একজনকে খারাপ বলছো, তোমার কাছে কিন্তু 10 গুণ রিটার্ন আসবে, নিতে পারবে তো? তখন কিন্তু আমি তোমার পাশে থাকবো না। কখন রিটার্ন আসে না? কখন রিটার্ন আসে? একটু দেরি করে আসে। তাহলে কি করে কি লাভ? একটা ঢেউ ছোট আসে, সেকেন্ড ঢেউ ছোট আসে, থার্ড ঢেউ ছোট আসে। যখন ভাবি যে না বড় ঢেউ আসবে না, যাই একটু এগিয়ে যাই, তখন হয়তো একটা উঁচু ঢেউ আসে। তো ওয়েট করতে হবে, খালি ওয়েটই করতে হবে।
তুই যখন তোকে অপেক্ষা করার মাধ্যমে কি শেখায় জানিস? অপেক্ষা করার মাধ্যমে তোকে কি শেখায় ভগবান? Patience. তোর ধৈর্য তৈরি করে, পেশেন্স। তোকে ধৈর্য তৈরি করে। এই যে প্রতিটা শুটে যখন আমি গেস্ট হিসাবে যাই, তো তো আমি সবার জন্য ছোট্ট কিছু নিয়ে যাই, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কেক, কিছু না কিছু নিয়ে যাই। ছোটবেলা থেকে শুনে এসেছি যে বাড়িতে বাবা মারা যখন বাইরে থেকে আসে কিছু নিয়ে আসবে, তো এখনো সেটা আমি মেনটেন করি। তো শ্যুটের জন্য নিয়ে যাই। তো গার্জিয়ানরা যখন বাইরে বসে থাকে, তো গার্জিয়ানরা তো তাদের জন্য নিয়ে যাই, কিন্তু আমি, তারা বলে আমাদেরকে কেন দিচ্ছেন, আপনি বাচ্চাদের দিন। বললাম আপনারা হচ্ছে সেই মানুষ, বাচ্চারা তো ভেতরে কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আপনারা যে বাইরে বসে এই গরমটার মধ্যে বসে ধৈর্য নিয়ে বসে আছেন, এটার জন্য জেলিদার তরফ থেকে এটা। হ্যাঁ, বাবা মার সাপোর্ট ছাড়া তো কিছুই করা যায় না, এটা তো মানতে হবে। না, বাবা মার সাপোর্ট ছাড়া কিছু করা যায় না তা নয়, বাবা মার সাপোর্ট যারা পায় তাদের আটকানোর ক্ষমতা পৃথিবীর কারুর থাকে না, বাবা মা যদি সাপোর্ট থাকে। আর বাবা মারা সাপোর্ট করবে না কেন? বাবা মারা দেখে যে আমার বাচ্চা এটাতে খুশি, ভাই আমার বাচ্চা এটাই খুশি। তো বাবা মারা কি চায়? যে আমার বাচ্চা কোনটায় খুশি থাকবে, সেটাই আমাদের কাছে সাবজেক্ট। ব্যাস, একদম ঠিক। সরি থ্যাংক ইউ। পিঙ্কির প্রশ্ন পড়েছি। মোয়া লিখেছে, ও জিও স্যার। সুস্মিতা লিখেছে, আপনার জন্যই আমার ইচ্ছে পূরণ করতে পারছি। অবশ্যই ইচ্ছে পূরণ করতে পারবি, সব ইচ্ছে পূরণ হবে আমাদের। পিঙ্কি লিখেছে, একদম ঠিক, পজিটিভ ভাবতে হবে, কারণ আমাদের কাছে আর কিছু নেগেটিভ নেই, সুতরাং আমরা শুধু পজিটিভটাই ভাববো। আচ্ছা, আমাদের কতক্ষণ হয়ে গেছে বলতো? 1 ঘন্টা। 1 মিনিট বাকি, আর 1 ঘন্টা বাকি আছে, আর 8 ঘন্টা বাকি আছে আমাদের 1 ঘন্টা বাকি আছে শেষ হতে হতে। আমার সাথে যোগাযোগ, আমার সাথে তোর টোটাল এর মধ্যে কোন বিষয়টা তোকে অনুপ্রাণিত করে? তোমার বিষয়টা তো যে জয়ন্তলার মধ্যে একটা এপিক ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া বা ইগনোর করা, যেটা দুটোই আমার মধ্যে নেই। আমি ক্ষমা করতেও পারি না, আমি ইগনোর করতেও পারি না। জয়ন্তটা যে কি করে এই দুটো করে, আমি একটু এইটা, তুমি যদি একটু গাইডেন্স আমাদের দাও এটাতে, যে দাদার সাথে অনেক খারাপ অনেক কিছু হয়েছে, লোকে ভেবেছিল হারিয়ে যাবে, কিন্তু মানুষটা কিন্তু রয়েই গেল, আইটা ক্লাবও রয়ে গেল, দাদাও রয়ে গেল। লোকে ভেবেছিল, অনেকে অনেক সময় আপ ডাউন থাকে, তো আমি বলছি ডাউনে থেকে আপে তুমি কি করে এলে, মানে আবার ওই ব্যাপারটাকে কি করে ধরলে, ওটা নিয়ে যদি একটু কিছু বলো, যে তুমি নিচে যেতেও পারো আবার ওপরে কি করে উঠলে, মানে ওটাতে তোমার কি বক্তব্য? এক কথায় যদি বলি এটাকে, আমরা ব্যাড ড্রিম দেখি তো, হ্যাঁ, ব্যাড ড্রিম, খারাপ স্বপ্ন দেখি তো আমরা। ওকে, সকালবেলা ঘুম থেকে উঠে তুই কি এই স্বপ্নটা নিয়ে বসে থাকিস, স্বপ্নটা নিয়ে মন খারাপ করে বসে থাকিস, না সেই দিনকে তোর কাজের যে শিডিউল আছে সেই কাজের মধ্যে বেরোতে হয়? কোনটা? পরেরটা স্টেডিউল বেরোতে হয়, কাজটা বেরোতে হয়, আস্তে বেরোতে হয়। এটাই হচ্ছে আমার সাবজেক্ট। আমাকে যখন একটা নোংরামোর শিকার করা হলো, তো ওই যে 15টা দিন আমার জীবনের যে ক্ষতি হলো, খারাপ হলো, আমি সেই ক্ষতিটা বা খারাপ থেকেও কিন্তু একটা শিক্ষা নিলাম। শিক্ষাটা কি? আমি মনে মনে নিজেকেই দোষ দিলাম, যে কেন, যে আমাকে ভগবান কোনো না কোনো আমি অপরাধ করেছিলাম, যে অপরাধের শাস্তি ভগবান আমাকে দিল। কিন্তু যে কোনো খারাপের মধ্যে ভগবান তোমাকে কিছু না কিছু ভালোও দেবে, কিছু না কিছু ভালোও দেবে। যেমন আমি অনেকবার অনেক লাইভে বলেছি যে ওখান থেকে আমি 5টা মানুষকে বাঁচিয়েছি। আমি জেলে গেছি, 5টা মানুষকে বাঁচিয়েছি, তারপরে জেল থেকে বেরিয়ে এসে 4টে মানুষ 300, 500, 800, 2000 টাকার জন্য জেলে বসেছিল, তাদেরকে আমি ওখান থেকে রিলিজ করিয়েছি। একটা হাজব্যান্ড তার ওয়াইফকে গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল, সে তার যাবজ্জীবন জেল হয়ে যাবে। সেই ছেলেটাকে সেই মেয়েটার সাথে আমি মিক্স আপ করিয়ে দিয়েছিলাম জেল থেকে বেরিয়ে এসে। ওখানে এসব করেছো? ওখানে গিয়ে এসব করেছি। টাইম পাস না, টাইম পাস না, মানে কিরম বলতো, মানে সব জায়গায় গিয়ে তুমি এগুলো ভগবান আমাকে একটা অদ্ভুত ক্যারেক্টার দিয়েছে। আমি রাস্তা দিয়ে যাব, ঝামেলাটা আমার সামনেই হবে, আর আমি সেই ঝামেলাটার মধ্যে ঢুকবো এবং সেই ঝামেলাটাকে থামাবো। ইভেন আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি রাত্রিবেলা, টালা ব্রিজ দিয়ে বাদিকে ঘুরেছি লকগেটদের দিকে,
আমার মেয়ে দেখলাম গাড়িটা সাইড করে দিল, দিয়ে বললো যাও। বললাম, কোথায়? বলে পেছনে ঝামেলা হচ্ছে। বললাম মানে? বলে দেখো দেখো। পেছন দিকে তাকালাম, দেখলাম একটা জটলা স্ট্রেট কাট ধুতিটা এরকম করে ধরে গেলাম। খানিকক্ষণ শুনলাম ভদ্র মহিলা দেখি ড্রাইভারটাকে করে চাল্লাচ্ছে। বললাম ম্যাডাম, উনি তো আমাদের কাছে একটা বাবার বয়সী, আর আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা ভীষণ সম্ভ্রান্ত ঘরের মানুষ। জানি না উনি কি ভুল করেছেন, ক্ষমা করে দিন না। এবার দেখছি না, এরকম করে দেখছি, আপনি কে বলুন তো? বললাম আমি একটা সাধারণ মানুষ, রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কোথাও বেড়াতে টেড়াতে যাচ্ছেন। হ্যাঁ, ওটা নিয়েই তো আমাদের সমস্যা। ড্রাইভার ভদ্রলোক বলছে, জানেন ওনারা বুক করেছে কলকাতা স্টেশন, আমি কলকাতা স্টেশনের দিকে নিয়ে যাচ্ছি, ওনারা এখন বলছে ওনাদের হাওড়া স্টেশনে ওনাদের ট্রেন। তো আমি কি করব? তো ওনারা আমাকে ধমকাচ্ছে, আমাকে একটা চড় মারলো, জানেন স্টেশন বলে রয়েছে। আমাকে চড় মারলো। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম, ভদ্রলোককে বললাম, দেখুন চটটা মারার জন্য উনি হয়তো আপনাকে ইচ্ছা করে চটটা মারেনি, টেনশন থেকে চটটা মেরে দিয়েছে, তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি। একদম এইভাবে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমি ওনার হয়ে হাত জোর করে ক্ষমা চাইছি, উনি বুঝতে পারেননি। কারণ দেখুন, আপনি একটা বাবার বয়সী মানুষ, আপনাকে উনি মারতেই পারেন না, বাট উনি মেরে দিয়েছে এক্সাইটমেন্টে যে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। দেখুন, আমরা মধ্যবিত্ত লোক তো, ঘুরতে যাওয়াটা বেড়াতে যাওয়াটা আমাদের কাছে একটা অন্যরকম ব্যাপার করে ফেলেছে। আপনিও তো সিনিয়র মানুষ, আপনি ক্ষমা করে দিন। খানিকক্ষণ পরে এমন কিছু হলো, সবাই মিলে আমরা সেলফি ফেলফি তুললাম, তুলে ওখান থেকে আবার বুকটাকে রাইডটাকে ওখান থেকে কমপ্লিট করা হলো, করা হয়ে ওনাদের গাড়ি ঘুরিয়ে আবার হাওড়ায় গেল এবং তারাও আজকে আমার সাথে কানেক্টেড। তো তুমি এরকম ভাবে পজিটিভ থেকে বিষয়টাকে মানে বলছো যে মানে তুমি কি ভেবেছিলে যে ব্যাপারটা আবার আবার কামব্যাক হবে এরকম ব্যাপারটা ওই মোমেন্টের কথা আমি বলছি? কামব্যাকটা নিয়ে চিন্তা করিনি। তাহলে একটা ব্যাড টাইম মানুষকে সব থেকে কি শিক্ষা দেয় জানিস? ব্যাড টাইম মানুষকে সব থেকে বড় শিক্ষা যেটা দেয়, তাকে শেখায় যে তুমি কি করছিলে আর তোমাকে ভবিষ্যতে কি করতে হবে। আমি কিছু ভুল করছিলাম, সেই ভুলটা হচ্ছে আমি মানুষকে অতিরিক্ত বিশ্বাস করছিলাম। আমি আজকের ডেটের যারা অর্গানাইজার হয়েছে, আজকের ডেটের যারা বড় বড় ফটোগ্রাফার, 39 জনের টিম ছিল আমার, তারা 80% লোক আমার সাথে বেইমানি করে। ইন্ডাস্ট্রির 100টা লোক আমার সম্বন্ধে নেগেটিভিটি ছড়ায়, আমাকে খারাপ করার চেষ্টা করে, আমার ফেস লস করার চেষ্টা করে। বাট 2024-এর বসন্ত উৎসব 60,000 মানুষ এসে এটা বুঝিয়ে দেয় যে জেডি স্যার আমাদেরই একজন। দুদিন হয়েছিল এবং এর জন্য লালবাজারকে থ্যাঙ্কস। লালবাজার এটা প্রেডিক্ট করেছিল যে এবছর জেডি, এবছর তুমি ভিড় ধরে রাখতে পারবে না। আমি বিশ্বাস কর তখন বুঝিনি। এগুলো করতে তোমাকে তো পারমিশনস নিতে সব হয়। রকম তো permission এগুলো নিতে হয়। গিয়ে তুমি কেমন করে পারমিশনস নাও? ওরা কি মানে ওরা কিছু ওরা তো এত লোক দেখে কিছু বলে না যে এতগুলো লোকের হবে বা এরকম কিছু? পৃথিবীর প্রত্যেকটা সুস্থ মানুষ চায় আচ্ছা, মানুষ আনন্দ করুক। ওকে। পৃথিবীর প্রত্যেকটা অসুস্থ মানুষ চায় তোর খারাপ হোক। তুই হাসবি, আমার মনে হবে দেখো কি সুন্দর হাসছে, দেখো হাসিটা কি সুন্দর। আর পৃথিবীর খারাপ মানুষটা তোর হাসিটা দেখে ভাবে দেখো দেখো দাঁত কেলাচ্ছে, দেখো দাঁত কেলাচ্ছে, দেখো ছ্যাবলা একখানা। তার মানে কি? দুটো মানুষের মধ্যে ডিফারেন্স কি? লালবাজারের অফিসাররা আমাকে এত সাহায্য করে, এত সাহায্য করে, অনেক ভুল ত্রুটি থাকা সত্ত্বেও ওরা আমাকে বলে, যান আনন্দ করুন, আপনি যা করেন আমরা তো কোনোদিন করতে পারবো না, করুন আনন্দ করুন। এক একটা অফিসার যখন ফোন করে, জানেন তো আমাদেরও ইচ্ছা হয় ডিউটি ছেড়ে একটু ফ্যামিলি নিয়ে যাব, কিন্তু কি মশাই ডিউটি 4 দিন 5 দিন নাইট ডিউটি করতে আর যেতে পারি না। আনা সাহেব আপনাদের ফ্যামিলিকে পাঠাবেন, বাচ্চারা আনন্দ করলে ফ্যামিলি আনন্দ করলেই তো আমাদের আনন্দ। ইভেন প্রচুর মানুষ আমাদের সাথে আনন্দ করতে আসে। সব থেকে বড় কথা, মেট্রো রেলের দুটোর পরে মেট্রো রেলে কোনো মহিলা থাকে না, সবাই বসন্ত উৎসব দেখতে আসে প্রত্যেক বছর। হ্যাঁ হ্যাঁ, ময়দান মেট্রো। এই যে ঘুরে আসা বা পজিটিভিটি, কমেন্টসগুলো একটুখানি পরে পড়ছি 2 মিনিট। এই যে পজিটিভিটি, দেখ নেগেটিভ মানুষদের কাজ নেগেটিভ করা। নেগেটিভ মানুষটা না, নেগেটিভ করতে করতে তাদের চামড়া মোটা হয়ে যায়, তাদের ভয় থাকে না, বুঝলি? তাদের ভয় থাকে না, তাদের অন্যায় করার ভয় থাকে না। কিন্তু যে নেগেটিভ না, সে যদি মিনিমাম অন্যায় চিন্তা করে না রে,
তাহলে তার তার সাথে খারাপ কিছু হয়ে যায়, কিছু অন্যায় ভাবলেও খারাপ কিছু হয়ে যায়, যে কারণে আমরা খারাপ কিছু করতে পারি না। আমাদের সাথে যা ঘটনা ঘটে তুই তো প্রতিদিনই দেখতে পাচ্ছিস যে সারাটা দিন আমাকে প্রচুর মানুষ অপমান করে, প্রচুর মানুষ আমাকে নিয়ে সারাটা দিন পড়ে থাকে। বড় বড় ফটোগ্রাফার আমাকে অপমান করার চক্করে তারা ফটোগ্রাফি ছেড়ে দিয়েছে, তারা লেখক হয়ে গেছে, তারা ফেসবুকের ওয়ালে লেখে শুধু সাবজেক্ট কে যেমন জানিস বল, কে জানিস? জেডি। আমি এরকম করলাম দেখলে না, তাদের সাবজেক্টটা জেডি। ছাড়ো না। দেখ তারা আমার কাছে তারা কিন্তু আমাকে নেগেটিভ ভাবেই ভগবানের দরজায় দেয়। কেন বলতো? আমরা কিন্তু 24 ঘন্টা ইন্টু 365 দিন আমাদের যখন জ্ঞান থাকে তখন আমরা কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু ভগবানকে স্মরণ করি তো কোনো না কোনো ভগবানকে স্মরণ করি। আর ওই মানুষগুলোকেও ভাব যারা সারাক্ষণ জেডি নামটা জপ করছে, যে কোনো ভাবেই হোক, খারাপভাবে হোক ভালোভাবে হোক, এটাও কিন্তু তাদের থেকে আমার একটা পুণ্য পাওয়া, এটার মধ্যে কিন্তু পজিটিভিটি আছে। একটা লোক যদি তোকে নিয়ে সারাদিন আলোচনা করে খারাপটাই আলোচনা করে, আমার খুব হাসি পাচ্ছে পোস্টগুলো দেখি তো। অতিরিক্ত খারাপ গন্ধের মধ্যে যদি তুই অনেকক্ষণ বসে থাকিস না, তোর এই খারাপ গন্ধটা তোর অ্যাবজর্বেশন হয়ে যাবে। আর তুই বলছিস ভাবছি জয়ন্তরা সব দেখে, তুই সব পোস্ট সবার দেখো? আমি কারোর পোস্ট দেখার সময় পাই না তো, আমাকে একটা পোস্ট হলে আমাকে 50 জন পাঠায়, ও গড, ইভেন আমি Screenshot যাদের মেরে? স্ক্রিনশট মেরে পাঠায় এবং আমি তাদেরকে আমি এটা বলি ভাবছি। যে প্লিজ দাদা পাঠাবেন না। এইটা 6 বছর আগে থেকে হয়ে আসছে, আপনি নতুন দেখছেন, এটা আমার ক্ষেত্রে epic। 6 মাসের। মা কালী, আমি তোমার সামনে বসে আছি দেখে ভাবছি তুমি But- এতটা কি করে নাও? ওই যে বলছি না, নেওয়া ছাড়া তো আমার কাছে কাজ নেই। এতটা আমার কাছে কাজ এতটা আছে, এই যে লাইভ শেষ করব, লাইভ শেষ করার পরে আমাকে কি কি করতে হবে তোকে বললে তুই বলবি, তুমি এরপরেও এতগুলো কাজ রেখে দিয়েছো। সাবজেক্ট এটা। সারা রাত খেলা দেখেছি কালকে, 3টে খেলা দেখেছি কালকে সকাল নোবেলটা 6:30। দেবো, এবার নোবেলটা আমি আনতে যাচ্ছি। রবীন্দ্রনাথকে বলছি যে রবীন্দ্রনাথ নোবেলটা দাও, রঞ্জনাকে দিই, 3টে খেলা দেখে সারা রাত জেগে। হ্যাঁ, কোনো আমরা মানে মানে আছে? আমরা এখানে চিৎকার চেঁচামেচি করি রাত্রিবেলা। আমার মেয়ে যেহেতু বাড়িতে আছে, আমার মেয়ে মাঝরাত্রে একবার কফি করে, দুবার কফি খাওয়ালো, একবার স্ন্যাক্স খাওয়ালো, একবার ওই ডিম ভুজিয়া ফুজিয়া কি দিয়ে ওই কি দিয়ে যেন কিসব করে আনলো, করে এসে আমরা ভোরবেলা 6টার সময়ও লাস্ট ফাইনাল মানে খাচ্ছি, খেয়ে দিয়ে 6:30টার সময় শুতে গেলাম, 10:30টার সময় এখন তো ফুটবল চলছে, এখন তো ফ্যামিলিতে এটা চলতেই থাকে, এটা তো দরকার। আর এইটা খুব ভালো লাগলো, তোমরা একসাথে একদম বাবা মা মেয়েরা একসাথে মজা করো। মজা মানে কি, আমার ছেলে হচ্ছে জার্মানি আর আমি হচ্ছে আর্জেন্টিনা, আমি আর আমার মেয়ে হচ্ছে আর্জেন্টিনা। জার্মানি হেরে গেছে, আমার ছেলেকে তো সারাক্ষণ প্যাক ফ্যাক দিয়েছি। ইস। বললাম কি রে গেঞ্জিটা তো কিনলি, গেঞ্জিটা তাহলে মাকে দিয়ে দে, মা ওটা পরে জিম করবে। তোমার মিসেস রুমাদি কি করে? রুমাদি হচ্ছে কাকে ইয়ে করে? নির্দল প্রার্থী, যেটা আমি সেটা। এটা বেশ আমার ভালো। মেয়ে ভালো বলেছে কালকে, আমি আর পাপা হচ্ছে যে দল জিতবে সেই দলে। রুমকি লিখেছে আই লাইক ইউর পজিটিভ থিঙ্কিং, গ্রেট, থ্যাংক ইউ রুমকি, থ্যাংক ইউ। পজিটিভ মানুষ আছে, কি করা যাবে? ওই যে বললাম, আমি এই উদাহরণটা অনেকবার দিই যে তোর কাছে এত ইট আছে, এত নোংরা পড়ে আছে, আর আমার কাছে এই গাছের পাতাগুলো রয়েছে, অথবা কিছু গোলাপের পাপড়ি রয়েছে বা ফুলের কিছু শুকনো পাপড়ি রয়েছে। তুই আমাকে যদি ইট ছুড়িস, আমার যদি তোকে ছুটতে ইচ্ছা, আমি কি ছুড়বো তোকে? ফুল। এই ফুলগুলোই তো ছুড়বো। হ্যাঁ। আমার কাছে নেই কিছু, আমি কোত্থেকে দেবো? ওকে, আমি দেবো কোত্থেকে? আমার কাছে নেই। মাঝে মাঝে আমারও মনে হয় ভাই যদি একটু এদিক ওদিক কিছু যোগাযোগ ডিম ফিম পেতাম, আমিও ছুড়ে দিতাম, কিন্তু ভগবান দেয়নি ডিমটা আমার সামনে, তো ছুড়বো কোত্থেকে? মাঝে মাঝে ইচ্ছে টিচ্ছে করে তো করে, এটাই বলছি। কিন্তু তুমি এটা তারপরেও ignore ভাবি, কি করে করো? তারপরেও এটা ভাবি তাহলে তো আমি আর উনি এক হয়ে গেলাম। এত ভাবো? ওই ভাবনাটাই তো এইটা। আমাকে সেদিনকে একজন বললো, স্যার আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, আপনি পৃথিবীর সব থেকে খারাপ লোক। আমি বললাম আমার নামের আগে স্বামী লেখা নেই, স্বামী বিবেকানন্দ, আমার নামের আগে কিন্তু স্বামী লেখা নেই। আমি বুঝতে পারিনি। আমার নামের আগে স্বামী লেখা নেই, সুতরাং আমি খারাপই। আমি খারাপ, কিন্তু আমি চেষ্টা করি উল্টো দিকের মানুষের সাথে খারাপ বিহেভিয়ার না করার। আমি খারাপ, বাট আমি তোর সাথে খারাপ ব্যবহার করব না।
ওকে, দ্যাটস অল। নিজেকে আটকানোটাই তো সব থেকে বড় ক্যালি। তুমি পারো বটে দাদা, নিজেকে আটকানোটাই তো আমি সবথেকে পারি বড়। না গো। এটাও পারবি, আমার সাথে যোগাযোগ থাকলে এটাই পারবি। শিখিও শিখিও, তুমি একটা ক্লাস করিও মাথা ঠান্ডা রাখা কি করে রাখতে হয়। মুয়া সুস্মিতা লিখেছে, আমিও জানি জেডি আসলে কি জেডি আসলে জেরা কলা আসবে, মাই ফেভারিট। কি আমি জানি জেডি আসলে কি জেরা কলা আসবে, কি বুঝতে পারছি না এটা। সুস্মিতা কি লিখেছিস বুঝতে পারছি না। পিঙ্কি লিখেছে, সরি তোমার নামটা আমি ভুল বলে দিয়েছি। ও ও দেবপ্রিয়া। পিঙ্কি লিখেছে, উফ কি লাইভ চলছে, থ্যাংক ইউ পিঙ্কি। পিঙ্কি লিখেছে, এবার চিনতে পারলাম তুমি আমার বাইট নিয়েছিলে দা বাওয়ালি মন্ডল বৈঠকখানাতে। হ্যাঁ, রাইট রাইট রাইট। তুমি কেমন আছো সোনা? ভালো আছি মনা, তোমাকে ছাড়া খুব খারাপ আছি মনা। ও ভাববে আমি মেয়ে, কিন্তু স্ট্রেট, কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি, লেসবেন ভেবো না আবার তোমরা সবাই। ইন্ডাস্ট্রিতে ভর্তি আছে, বাট আমি স্ট্রেট। হ্যাঁ, বাট পিঙ্কি দিকে খুব ভালো লাগে, পিঙ্কি দিকে পেলে ছেড়ে হয়ে যেতে পারি। এখনো কিন্তু এই কথাটা দুজনকে বলেছে, কিন্তু একটা পিঙ্কিকে বলেছে আর একটা সুস্মিতাকে বলেছে। সুস্মিতা পিঙ্কি। সুস্মিতা লিখেছে, অবাক হয়ে গেলাম জেডি স্যার, আপনি গড। গড কোনোদিনই হতে চাই না, গড হলেই এখান থেকে সোজা উপরে না টেনে না, নেবে। একটু একটু গড, লোকে এত খারাপ কথা বলে তাও ক্ষমা করে দেয়। গড ছাড়া হতেই পারে না, ভগবানেরাই ক্ষমা করতে পারে। গড ভাবলেই উপরে নিয়ে চলে যাবে। তুই যদি ভালো হোস, পারফেক্ট হোস, বেশি ভালো হোস, তোকে উপরে টেনে নিয়ে চলে যাবে। ঠিক না? উপরে টেনে নিয়ে চলে যাবে। ভালো হওয়ার দরকার নেই বাবা, আমরা ভালো হতে আসিনি, আমরা ভালো হতে আসিনি। ভালো মানুষদের ভগবান নিয়ে নেয় বলছো। হ্যাঁ, ওই জন্য তো আমার ভালো হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি দিনের শেষে খারাপই থাকতে চাই। নিজের নামের আগে স্বামী লাগাবোই না। না, দরকার আমি শুধু রুমা দাশগুপ্তের স্বামী থাকতে চাই। আমি জয়ন্ত দাদার ট্রিক জেনে গেছি ভাই, এত বড় গ্লাসে জল খায়, এরকম বড় গ্লাসে, ওটা মোটামুটি 1 লিটার হবে। 800 ml? 850 ml। ওরে 850 ml জল খায় একবারে। পিঙ্কি লিখেছে, আমার ফটো দাদার স্ক্রিন দেখানো হচ্ছে, আমার ফটো দাদার স্ক্রিনে দেখানো হচ্ছে। ওয়াও, আমি তো এবার ফেমাস হয়ে গেলাম। কোথায় আছে? হ্যাঁ, তোর এই যে এইখানটা দেখা যাবে। এই তো পিঙ্কির ছবি, এইটা পিঙ্কির ছবি। পিঙ্কিস, হ্যালো পিঙ্কি। এই তোমার এই শাড়িটা খুব সুন্দর। এটা মনে হয় বসন্ত উৎসবেরই ছবি মনে হয় এটা। না, দিদিটা গর্জিয়াস আছে। এই তো শুট করে এসছে গতকাল না পরশুদিন। ওটা বলছি গর্জিয়াস আছে। কেন পিঙ্কি, তুই কি ফেমাস হোসনি? তুই অবশ্যই ফেমাস হয়ে গেছিস, অলরেডি ফেমাস। হেনরি আইল্যান্ড। হ্যাঁ, এটা হেনরি আইল্যান্ডে কাল না পরশু ওটা শুট করে এলো একটা। এই তো এটা বসন্ত উৎসবের ছবি মনে হয় এটা, নাকি এটা এই ছবিটা? হ্যাঁ, এটা এই ছবিটা। তুই যেরকম ভাবে দেখছিস তোর চোখ কিন্তু ভালো লাগছে না। না, আমি এরকম করে দেখলে আমাকে ভালো লাগবে। আরে আমি নিজেকে দেখছি তো। বলছে ভালো লাগছে না। তারপরে এবার আমাদের আর 15 মিনিট সময় আছে। এই 15 মিনিটে তুমি তো সুন্দর অ্যান্সার দিলে আমাকে। একটা সফল মডেল হতে গেলে শুধু সৌন্দর্য নয়, আর কোন কোন গুণকে তুই গুরুত্ব দিবি? প্রথমত আমার হাইটটা 5'2", প্রথমেই মডেল থেকে আমাকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমি মনে করি যে হাইটটা কোনো ব্যাপারই না, কারণ কনফিডেন্সটাই চাই শুধু। আর প্রথমত মডেলদের কয়েকটা জিনিস খুব মেনটেন করার দরকার, সেটা হচ্ছে টাইম। একদম মানে পাঞ্চুয়াল হতে হবে টাইম মানে নিয়ে। 5টায় আসতে বললে 6টা 5, 6টা 10-এ আসলেও চলবে না, 5টাতে আসতে বললে তো আমাকে আমার বিষয়ে মানে যা কাউকে জিজ্ঞেস করো না, আমি কখনো কোনো জায়গা লেট করি না। আর ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আর কাজের কথাটা ক্ষেত্রে পাত্তা দিল না, 1 ঘন্টা 10 মিনিট পরে এসেছে তো জন্য না, কথাটা পাত্তা আমি দিল না। আমি আমি আজকে দেরি করে এসেছি, কারণটা হচ্ছে এটা মানে 7টা থেকে বলেছিল, একটু দেরি হয়ে গেছে। আমরা প্রথমবার এসেছি তো পিয়ারা থেকে, তাই আর কি একটু দেরি হয়ে গেছে, বাট ইটস ওকে। অনেক দূর থেকে এসেছি। বাস সেলিব্রিটিদের সব মানায়। না না না, আমি করি না, আমি শুটে গেলে করি না, মা কালী। আমি খুব প্যানিক খেয়ে যাই, ওই মা পিছনে বসে আছে জানে আমি কান্নাকাটি করি দেরি ফেরি করে ফেললে। তো ওটাই বলবো যে ঠিকঠাক টাইম মেনটেন করতে, হাইজিন মেনটেন করতে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শুটে যেতে,
চুলে উকুন ফুকুন যেন না থাকে, এতে বাকি মডেলদের খুব প্রবলেম হয়। অনেক মডেলের মাথায় উকুন থাকে, আমার প্রচন্ড বিরক্ত লাগে। তো চুল পরিষ্কার রাখা, নখ পরিষ্কার রাখা, নিজেকে একটু প্রিপেয়ার্ড রাখা, এগুলো খুব ইম্পর্টেন্ট মডেলিং এর ক্ষেত্রে। শুধু দাঁড়িয়ে পড়লাম আর দাঁত বের করলাম, ওটা হবে না। আমার মতে হচ্ছে মডেল হতে গেলে কনফিডেন্সটাই সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ওটা ছেড়ে আর কিছু আমার মনে হয় না লাগে, একদম। আর কিছু লাগে না, ব্যাস কনফিডেন্স চাই, এতটা ব্যাস। আর একটা জিনিস লাগে যেটা, সেটা আমার তরফ থেকে আমি টিপস দিলাম, সেটা হলো নিজেকে সবার মধ্যিখানে রেখে, নিজেকে সবার মধ্যিখানে রাখবো। এক সেকেন্ড। নিজেকে সবার মধ্যিখানে রাখবো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবো না, তাই তো? হ্যাঁ, নিজেকে সবার মাঝে রাখবো, সবার সাথে রাখবো, সবার পাশে থাকবো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবো না, নিজেকে ব্যালেন্স করব, তাই তো? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ এত বেশি মডেল হয়ে গেছে এখন আমাদের, চারিদিকে মডেল মডেল মডেল, তো সেখানে বাঁচিয়ে রাখতে, নিজেকে তো বাঁচাতে হবে না। তো ছবি পোস্ট করবে, ছবি তুলবে, নাহলে লোককে তোমাকে ভুলে যাবে। ছবি পোস্ট করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রচন্ড, যেটা আমি সব সময় সবাইকে বলি, কেউ প্রতিদিন করে না। আমি দেখেছি ছবি পোস্ট করাটা, নাহলে লোকে জানবেই না যে তুমি বেঁচে আছো। কারণ ফেসবুকে जो दिखता है वही दिखता है। হ্যাঁ, বহুত ইম্পর্টেন্ট। জয়ন্ত দেখো লাইভ করছে, কেন করছে? ফেমাস হয়ে গেছে লোকটা, লাইভ করে করে দেখো আমাদের থেকে বেশি ফলোয়ার্স, 1.5 লাখের উপর ফলোয়ার্স পেজটাতে। আরে সেটা বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে তুমি কারুর ভালো যদি করো, ভগবান তোমার ভালো করবেন। হ্যাঁ। এটা সাবজেক্ট, এটা কখন সাবজেক্ট। করবে? ঠিক করবে, টাইম মতো ঠিক করবে, আগে ঠিক করবে। তুই যদি সিজন না হোস, তোকে যদি হঠাৎ একটা নতুন জুতো দিয়ে দেয়, তো নতুন জুতোটা পরে বেরোলে কি হবে? তোর পায়ে ফোস্কা পড়বে। তোকে ভগবান হাওয়াই চটি দেবে, তারপরে নিউ কাট দেবে, তারপরে একটু হিল দেবে, তারপরে আস্তে 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 একটা সময় দেখবি তোকে একটা স্টিলেটো কিনে দিয়েছে ভগবান। যখন তুই স্টিলেটোটা পরবি, তখন তুই বাকি জুতোগুলো ব্যালেন্স করে তবে তুই স্টিলেটোতে এসছিস। এই স্টিলেটোটা তোর সাথে গাদ্দারি করবে না। কি গাদ্দারি করবে না? তুই এটা পরে হাঁটতেও পারবি, তোর পায়ে ফোস্কাও হবে না, তোর গোড়ালিতে ব্যথা হবে না, কোমরে ব্যথা হবে না, তুই অ্যাকোমোডাইজড হয়ে যাবি। এটাই ভগবানের খেলা। তো এটা কম বয়সী মেয়ে, তোকে এখন ভগবান 1 লাখ টাকা দিয়ে দিল। তুই 1 লাখ টাকা নিয়ে ভাববি আমি কি করব, কি কি কিনবো। মোটামুটি অ্যাভারেজ 3-4 দিনের মধ্যে খরচা করতে পারবি। 5 লাখ দিলে ভাববি ভাই কি কিনবো। 50 লাখ দিলে তুই তখন পাগল হয়ে যাবি, কারণ তোর ব্রেন কাজ করবে না। তোকে 50 লাখ ভগবান দেবে, প্রথমে 5,000 দেবে, তারপরে 50,000 দেবে, তারপরে 5 লাখ দেবে। ব্যালেন্স করে যখন গিয়ে তোকে 50 লাখ দেবে, তখন তুই 50 লাখ টাকাটা নিয়ে নষ্ট করতে পারবি না। তখন তুই 50 লাখ টাকাটা দিয়ে অ্যাসেট করবি, বাবা মায়ের জন্য কিছু অ্যাসেট করবি, পরিবারের জন্য কিছু করবি, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববি, ভালো একটা মেডিক্লেম করবি, একটা কি বলে একটা সঞ্চয় কিছু একটা করবি তো। কিন্তু তুই যদি আজকে কম বয়সে, এই বয়সে এসে 50 লাখ হঠাৎ পেয়ে যাস, তুই টাকাটাকে এমন করে ওড়াবি যে তোর নিয়ত খারাপ হয়ে যাবে। ঠিক ঠিক। সুতরাং ভগবান বুঝেই দেয় কোন সময় কাকে কি দিতে হবে, ঠিক আছে? যেমন প্রথমে সুস্মিতা কে তোর মনে হলে বিয়ে করব, মানে যদি লাইন মারবো, তারপরে পিঙ্কির নাম এলো। আরে বাবা, ব্যাপারটা হচ্ছে এরকম। আরে সুস্মিতা দি স্টেপ আগে বাই কমেন্ট স্টেপ। করেছে, তাই সুস্মিতা দি নামটা আমি আগে বললাম। পিঙ্কি দি পরে কমেন্ট করেছে, তো পিঙ্কি দিকে পরে বললাম। আর কেউ কমেন্টস করলে সাবধান। 3 নম্বর অপশন অন, করব না, শুধু মেয়েদেরকেই বলছি। 3 নম্বর অপশন অন। যাই হোক, পিঙ্কি খুব হাসছে। ও মাই গড, আমি হাসছি দেবপ্রিয়ার কাণ্ড দেখে। কি মিষ্টি মেয়েটা, মনে হচ্ছে ফোনের ভেতরে ঢুকে একটু দেবপ্রিয়াকে হাক করে আসি। চলে আসো। আমার ভালোবাসা নিয়েও দেবু। আরে বাবা, হয়ে গেল। শাড়ি পরে পিঙ্কি বলছে শাড়ি পরে তোকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ গো। সত্যি ভালো লাগছে ওকে শাড়ি পরে, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। এবং তোকে খুব ব্রাইট লাগছে, খুব ব্রাইট লাগছে। থ্যাংক ইউ। যাই হোক, আমাদের একদম
1 ঘন্টা শেষের দিকে টাটা বলার আর 8 মিনিট আছে, আমরা বাই বলবো এবার কিছুক্ষণে সবাইকে। যারা নতুন মডেলিং এ আসতে চায়, বিশেষ করে যারা ক্যামেরার সামনে এসে নিজেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, তাদের জন্য তোর কি পরামর্শ? একটাই পরামর্শ, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার প্র্যাকটিস করানো, নিজেকে আয়নাকে দেখা। যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসবে, নিজের বডিটাকে পছন্দ করবে, ততক্ষণ তোমার সেই কনফিডেন্সটা আসবে না। আমাদের ফটোগ্রাফারের সামনে যখন আমাদের পোজ দিতে হয়, তখন সব থেকে বড় মানে আমাদের চ্যালেঞ্জটা হয় হচ্ছে আমরা এক্সপ্রেশন কোথাও একটা মিস করি। পোজ হয়তো পারছি, তো এক্সপ্রেশনটার জন্য আয়নার সামনে নিজেকে দেখা বা সেটা প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আজকাল কেউ করে না। আমি দেখেছি মডেলরা অন্য বড় সিনিয়র মডেলদের দেখতেও চায় না। আর যতক্ষণ না তুমি কাউকে দেখছো, দেখে শিখছো, ততক্ষণ অবধি আমার মনে হয় না ভালো কিছু করা যায়। যেমন নোটস পেলে আমরা আগে পুরোনো দিনে নোটসটা নিতাম, যে তোমার নোটসটা একটু দাও দেখি পড়ে কি হয় না হয়। তো ওটাই বললাম যে এক্সপ্রেশনটাকে প্র্যাকটিস করার জন্য মিরর ইজ বেস্ট। আমি এখনো মিররের সামনে দাঁড়িয়ে নাটক করি, মা দেখে, মাঝে মাঝেই করি, এখনো করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই করতে শুরু করি। যখন আমরা গান শুনছি কানে একটা কিছু দিয়ে, আমি মনে করছি আই এম দ্য বেস্ট, আমার ফিগারটাই সব থেকে সুন্দর, কারণ খুব ইম্পর্টেন্ট এটা, না হলে তো পারবো না। আমি যদি নিজেকেই পছন্দ না করছি, আমার মনে হচ্ছে না যে আমি পারফেক্ট, তাহলে আমি সামনে কি করে গিয়ে দাঁড়াবো কারোর। আর ফটোগ্রাফারকে আপসেট করা হয়ে যায় যখন আমি পারি না এক্সপ্রেশন দিতে বা যেও না পারে। তো এটা এক্সপ্রেশনটাকেই মেইন আমাদেরকে, মানে ওটাতেই আমাদের আপগ্রেড করতে হবে। পোস্ট তো সোজা দেখে দেখে করা যায়, বাট এক্সপ্রেশনটা হচ্ছে মেন। আগামী 5 বছর যদি তোকে বলা হয় যে আগামী 5 বছরে তুই তোর নিজের এম সেট কর, কি করবি? মন থেকে বলছি, আমার এই মোমেন্টে এখন একটাই ইচ্ছা। আমার বাবা 2 মাস আগে মারা গেছেন। বাবার যখন ছিলেন, বাবাকে অনেক বড় বড় কথা বলতাম, এটা করব সেটা করব। বেঁচে থাকাকালীন কিছু করতে পারিনি আমি। একটা ছোট মুভি আমি করেছিলাম 2025 সালে রিলিজ করেছিল, তুরুপের তাস বলে। ওটা মুভিটা অতটা সেরকম ভাবে মানে চলেনি, কিন্তু এখন একটা নতুন আমি মুভি করেছি যেটা বেরোচ্ছে খুব তাড়াতাড়ি, উইন্ডোজ প্রোডাকশনস থেকে, ফ্যামিলিওয়ালা। ওখানে আমি একটা ক্যারেক্টারে কাজ করেছি, ওটা ডিসেম্বর মাসে রিলিজ হবে। তো আমার আপাতত একটাই ইচ্ছা, আই ওয়ান্ট টু বি আ হিরোইন। আই ডোন্ট ওয়ান্ট টু বি আ মডেল রাইট নাও, কারণ মডেল আমি হয়ে গেছি। এবার আমার একটাই এম, আমি একটা হিরোইন হতে চাই, আর সেটা একটা কিউট টাইপের হিরোইন, অবভিয়াসলি। মানে এরকম না মানে আমার মা আমাকে সারাক্ষণ টিভিতে দেখবে, আমি বাস এইটুকুনি চাই। বাট হ্যাঁ, আমি সিরিয়াল করতে তেমন একটা চাই না, আমি মুভি করতেই চাই। কারণ যেহেতু মুভি করেছি, এখনো একটা মুভি করেছি, তো সিরিয়াল করাটা আমার পক্ষে মানে দুটো, এখন রিলিজ হয়নি একটা। আমার মা ওখান থেকে এমনি করে আঙুল দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে, যে দুটো করেছি। তো বাস আমি হিরোইন হতে চাই। জয়ন্তদাকে আমিও আমার লাইভে রাখতে চাই, আমিও বড় হয়ে হিরোইন হয়ে একটা পডকাস্ট খুলবো, জয়ন্তদাকে রাখবো, ঠিক আছে? কারণ এখন তো পডকাস্টিংই চলছে। তো আমি ঠিক করেছি, আমি যখন হিরোইন হয়ে যাব, একটা ফেম পেয়ে যাব, তখন সবাইকে ডেকে একটা পডকাস্ট চ্যানেল খুলবো, আর ওটা নিয়েই থাকবো মেতে। পডকাস্ট চ্যানেল খোলার জন্য তুই আজকের ডেটেও তুই পডকাস্ট চ্যানেল খোলার জন্য এলিজিবল, বিকজ ইউ হ্যাড গুড ফিগার, ইউ হ্যাভ গুড অ্যাটিটিউড, তোর মিষ্টি হাসি, তোর এই যে আজকে তুই ফার্স্ট টাইম টক শো করলাম, আমি শুধু লাইভ করেছি, একটুও মনে হচ্ছে না তুই আজকে ফার্স্ট টাইম করছিস। যদিও এটা আমাদের এই গোবিন্দ ধামের একটা ইয়েও, যদিও জয় গোবিন্দ, জয় গোবিন্দ, সেটার জন্য বলছি পডকাস্ট করার জন্য তুই 100% এলিজিবল। যদি তুই বলিস আমি তোকে পুরোপুরি সাহায্য করব, আর মানুষ হাঁ করে তোকে দেখবে, বিকজ বলছি না সব কিছুর পরে তোর প্রফেশন স্যুট করে গেছে, তোর প্রফেশনটা স্যুট করে গেছে, এটা তো স্যুট করা প্রফেশন। এখানে তুই যা করবি তাই চলবে। আর পডকাস্ট এমনই একটা জিনিস, ওই যে খানিকক্ষণ আগে বললাম যে দিকতা হ্যায় ওই দিকতা হ্যায়। জয়ন্তদাকে দেখে কিন্তু আমার মন করছে, আমার মনে হচ্ছে আমি পড়তে পারবো তোমার কাছে, 100% পারবি। পডকাস্ট চ্যানেল খুলবো। দুটো বাচ্চা ছেলে মেয়ে, শ্রেয়া আর সায়নী, গত 1 মাস 10 দিন আগে ওরা লাইভ করতে এসেছিল, ওখানে বসে লাইভ করেছে। তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম তোর একটা শো কর,
তারা 1 মাসের মধ্যে শো নামিয়ে দিল। সুজাতা সদনে দেখেছিস মনে হয় ছবি, সুজাতা সদনে শো হলো। ওকে, বাচ্চাটা, মেয়েটার বয়স 22 বছর, শ্রেয়া, গতকালকে মিলিয়ে 2টো এপিসোড করে ফেললো পডকাস্টিং এর বাড়ি থেকে। তার এটাই সৎসঙ্গে স্বর্গবাস। আমি তাদেরকে এই যে জিনিসটা আমি করি, এই যে জিনিসটা করি, এই যে আমি টোটাল যে অ্যাটমসফিয়ার তৈরি করি, প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ভাবে যে আমি ওই রকম করব। অনেক মানুষ এটাকে কাস্টমাইজ করে ফেলে। রিজু বলে একটা ছেলে আছে, ও কি সুন্দর আমার মতন এরকম করে আইপ্যাড হাতে নেয়, করে নিয়ে কি সুন্দর সামনাসামনি বসে ফ্রন্টটা ক্যামেরা কি সুন্দর লাইভ করছে তো। খানিকক্ষণ আগে দেখালাম তাকে পূজা, ফ্যাশন ডে বা পূজা, ওকে আমি গত বছর বলেছিলাম যে কর, ওর বাবা অসুস্থ ছিল বলে ও করতে পারেনি। যদি করব ভাবিস, আমি তোকে সব রকম ভাবে সাহায্য করব, কিচ্ছু না, কিচ্ছু না। শুধু ভাববো, তুই শুধু ভাববি আমি করব, বাকিটা আমি তোকে সবকিছু করে দেবো। তোমাকে ডাকবো, হ্যাঁ? আর হ্যাঁ, তুমি কিন্তু আমি আসবে, আমার খুব সেদিনকার এটা আমি- ইচ্ছা, সেদিনকার আমি কোশ্চেন করবো, দাদা উত্তর দেবে। হ্যাঁ, আমার সত্যি ready হলো। সত্যি আমার একটা খুব ইচ্ছা, কি বলতো, আমি রাখবো, আমার ঠিক খুব আছে? ইচ্ছা যে আমি তো এই 6 বছর ধরে মানুষকে প্রশ্ন করছি, আমারও খুব ইচ্ছা যে আমাকে কেউ পডকাস্টিং, আমাকে কেউ আমার মনের কথাগুলো এই জিজ্ঞেস করে। সবাই শুনে নিচ্ছ তো, দেখো কেউ ডাকবে কিনা। অনেকে পডকাস্ট করে, জয়ন্তদাকে ডাকো, ভালো ভালো কিন্তু ফলোয়ার্স আসবে, বলে দিলাম, আমি বলে দিচ্ছি, তোমার প্রমোট করে দিচ্ছি জয়ন্তদাকে। রুমকি লিখেছে বেস্ট বিশেষ, পিঙ্কি লিখেছে কনগ্রাচুলেশন দেবপ্রিয়া, তুমি সত্যি কিউট, সিনেমা করলে দারুণ লাগবে, আমি প্রে করছি দেবু তুমি অনেক বড় হবে, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আছে। থ্যাংক ইউ। পিঙ্কি, ওর সাথে যোগাযোগ করবি, ওকে সাজাবি, তোর মেকআপের জাদু দিয়ে ওকে পুরো মুড়ে দিবি, শিওর শিওর। ঠিক আছে? বাই বলতে হবে এবারে। শেষ করতে হবে আমাদেরকে। আবার দেখা হবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার। আমাদের ইন্ডাস্ট্রির দুজন বেস্ট, একজন ডিজাইনার আর একজন অর্গানাইজার এর সাথে আগামী সপ্তাহে। নমস্কার, বাই বাই। শুভরাত্রি।